তোষা আরহামের বুকে কেঁদেই যাচ্ছে। কেন আরহাম মরার কথা বলল? আরহাম নিজেও বুঝেনি তোষা এত অস্থির হবে। বুকে প্রশান্তি অনুভব করে আরহাম। ওর তুষের ভালোবাসাটা কতটা গাঢ় তা আরহামের জানা। তোষার মাথাটা বুক থেকে সরাতে চাইলেই কান্নার বেগ বাড়ল। আরহাম থাকতে দিল বুকে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কোমল স্বরে বলল, কাঁদে না তুষ। তোষা শুনল না, সে কেঁদেই যাচ্ছে। কাঁদতে কাঁদতেই বলল, কেন বললেন মরে যাবেন? কার জন্য আমি এত কষ্ট সহ্য করলাম? আমাকে আপনি ভালোবাসেন না, একটুও না। শেষের কথাটা শুনতেই আরহামের বুকে জ্বালা ধরল যেন। ও নাকি ওর তুষকে ভালোবাসে না? এটাই কি ইহকালে সম্ভব? তোষার দেহটাকে শক্ত করে নিজের মাঝে জড়িয়ে ধরে আরহাম কানে আলতো চুমুখে জানায়, এই পৃথিবীতে আমার অস্তিত্ব যতটা সত্য, ঠিক ততটা সত্যি আমার ভালোবাসা তুষ। আমার ভালোবাসায় প্রশ্ন তুলিস না প্রাণ। আর বলবে? হুম। সবেমাত্র টিম মেম্বারদের সাথে মিটিং শেষ করলো তুষার। আফ্রিকাতে এই সপ্তাহে ফোর্স পাঠানো হবে। দায়িত্ব অনেকটা তুষারের উপর পড়াতে কিছুটা ব্যস্ত সময় পার করছে ও। আপাতত ফ্রি নেই। তথ্য গত 2 দিন ধরে যদিও বার কয়েক এসেছিল, তবে তুষারের সময় হয়নি তার সাথে কথা বলার। গতকাল কর্নেল তাহের এসেছিলেন, তার সাথে কথা বলতে বলতে রাত 2টো বাজলো। তুষার বিরক্ত ছিল বটে, আর্মি ম্যানরা সবাই যথেষ্ট সময়নিষ্ঠ, সেখানে কর্নেল তাহের পুরোটাই উল্টো। রাত দিনের কোনো খেয়াল থাকে না তার, হইচই লাগিয়ে রাখেন ফোর্সের। দেখলেই বোঝা দেয় যে এই মধ্যবয়স্ক পুরুষটার বয়স 52। তার মধ্যে তুষারের সাথে যেন ভাব তার জমে দই। তুষার আবার অতটা আড্ডাপ্রেমী মানুষ না। এর মধ্যে এখন থেকে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে ও আজ রাতে তার ব্যাঘাত ঘটল। বিরক্তি ধরে গিয়েছে তুষারের। রাতের খাবার এখনও কপালে জুটিনি। নিশ্চিত এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। টেন্ট ছেড়ে নিজের কামরায় যেতেই গরম ইলিশের ঘ্রাণ প্রায় তুষার। সরিষা ইলিশ আনমনেই ভাবল তুষার, এই আধরাতে গরম ইলিশ, তাও কিনা সরিষার, কোথা থেকে আসবে? তুষার অতশত পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হওয়া দরকার। এদিকে কিচেনে তথ্য তুষারের খাবার গরম করে সার্ভ করছে টেবিলে। আজ কথা বলেই যাবে। বাবা আজ ধমকেছে তথ্যকে, বিয়ে করিয়েই দম নিবেন তিনি। বাবা হিসেবে নিজের জায়গায় সে ঠিক তা জানে তথ্য, কিন্তু অনিশ্চিত তুষার আর ভবিষ্যৎ নিয়ে কী বা জানাবে বাবাকে। তুষার টেবিলের সামনে অন্যমনস্ক তথ্যকে দেখে চমকালো না। এই মেয়ের ঠিক ঠিকানা নেই, একদিন ধমক দেওয়া দরকার ভাবল তুষার। তবে কেমনভাবে ধমকটা সেটা ভাবতেই পারল না। গরম ভাত আর ইলিশ তাকে টানছে। সেই টানের মায়ে পড়ে তথ্যকে অগ্রাহ্য করে সোজা টেবিলে খেতে বসেও। মুখে বড় বড় দুটো লোকমা পুড়ে এক পলক তথ্যকে দেখলো। মেয়েটা নির্বাক হয়ে তাকিয়ে ওর দিকে। কিছু কি বলতে চায় তাহলে? এতটা শান্ত থাকার মেয়ে আবার তথ্য না। তবুও তুষার আগে খাওয়া শেষ করলো। অতঃপর হাত মুছতে মুছতে জিজ্ঞাসা করলো, কিছু কি বলবে? জি। চোখে চোখ রেখে বলল তথ্য। সোজা হয়ে দাঁড়ালো তুষার। এত গম্ভীর মুখে কেন মেয়েটা? বলো। আচ্ছা আগে বসো। কখন থেকে দাঁড়িয়ে আসো? আর হ্যাঁ, খাবার গরম করার জন্য ধন্যবাদ তোমাকে। তবে এসব আর করতে যেও না তথ্য, অভ্যাস নষ্ট হয় আমার। কথা বলতে বলতে তুষার সোফায় বসে। তথ্য এগিয়ে এলো, তবে বসলো না, বরং সম্মুখে দাঁড়িয়ে জানালো, বাবা ছেলে দেখেছে? ভ্রু কুচকায় তুষার। ছেলে দেখছে মানে? ওর বাবা ছেলে দেখুক মেয়ে দেখুক তাতে তুষারের কি? তবুও প্রশ্ন করলো। ছেলে দেখছে বলতে? বিয়ের জন্য। হোয়াট? আচমকা তুষারের চিৎকারে ছিটকে সরল তথ্য। তুষার হতভম্ব মুখে দাঁড়িয়ে রইল। তথ্য ভাবলো তাহলে কি তুষারের মন গড়ল? সেও কি ভালোবাসে তথ্যকে? বাসেই তো, না হলে এভাবে রিয়েক্ট করলো কেন? তবে এই ভাবনা বেশিক্ষণ টিকলো না তুষারের প্রশ্নে। তোমার বাবা ছেলে বিয়ে করাবে? কি? তথ্য এবার চিৎকার করে উঠল। এত মাথা মোটা কবে থেকে হলো তুষার? তথ্য চওড়া গলায় জানালো। পাগল হলেন? কি সব বলেন? তুষার হেসে ফেললো ফিক করে। সোফাতে গা এলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার বাবা ছেলে বিয়ে করবে? টাইটেল? বেশ মানাবে। পাইলটের বউ আর্মি। নট ব্যাড তথ্য, গো হেড। তথ্য টলমলে চোখে তাকিয়ে রইল। এতটা নির্বিকার কেন তুষার? আমার কলেজ ড্রেস কবে আনলেন? আরহাম তুষার ইনসুলিনটা পেটের চামড়ায় পুশ করে উঠে দাঁড়ালে তুষার প্রশ্নটা আবারও করলো। শ্বাস ফেলে আরহাম জানালো, আজ এনে দেব। কাল সকালে পরীক্ষা শুরু, অথচ এখনো ড্রেস আনছেন না কেন? কবে থেকে বলছি আরহাম ভাই। আরহাম তোষাকে টেনে নিল নিজের কাছে। ফোলা ফোলা গাল দুটো নিজের আজলাই নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, আর কত আরহাম ভাই রাখবি? কাজিন থেকে প্রেমিক হলাম, বর হলাম, এরপর তো। তুষার ডান হাত চেপে ধরে আরহামের ঠোঁটে। মুহূর্তে লজ্জায় রাঙা হলো ওর মুখটা। আরহাম হাসলো। লজ্জায় পড়া তুষটা তার পছন্দের। খাওয়া শেষ হতে যেই না তোষা বই হাত তুলবে,
অমনি আরহাম তোষার কাঁধে মাথা রাখলো। শুধু মাথা রেখে ক্ষান্ত হলো না, তোষার চুলগুলো নিজের মতো নড়াচড়া করতে ব্যস্ত হলো। তোষা অসহায় চোখ করে তাকায়। এমন করলেও সুরসুরি লাগে, পড়বে কিভাবে? রিভাইজ দেওয়া তো বাকি, চাইলেও তোষা আটকাতে পারল না আরহামকে। নিজের প্রাণকে কিভাবে আটকাবে তার প্রেম জাহির করা থেকে? দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিয়ন্ত্রণ করতে চাইলেও তোষা, অথচ পারল না। হার মানল আরহামের কাছে, তার প্রেমের কাছে, নিজের অবাধ্য অনুভূতির কাছে। এই সময়টা পুরোটাই হারালো তোষা। তার প্রেমিক পুরুষ তাকে মাতিয়ে নিল নিজের মাঝে। বইটা অবহেলায় রইল বিছানের কিনারে, যেটা বাহাতে নিচে ফেললো আরহাম। অবহেলায় তার স্থান নিল ফ্লোরে, আর তোষা স্থান পেল তার প্রাণের মাঝে। অথচ মেয়েটার আগামীকাল সকালে এইচএসসি পরীক্ষা। তুষার থেকে কোনো রূপ প্রতিক্রিয়া না পেয়ে মনক্ষুণ্ণ হলেও তা প্রকাশ করতে চাইল না তথ্য। তুষাকে কোনোদিনও বলা হয়নি নিজের অনুভূতির কথা, ভালোবাসা বা পছন্দের কথা। তাই বলে কি তুষার বুঝে না? পুরুষ কি আর অতটা মাথামোটা হয়? এই যে তথ্যর পিছু পিছু ঘুরে বেড়ায়, এদিক ওদিক যেদিক যায় তথ্য চলে আসে। এসব সে কেন করে? ভালোবাসে বলেই তো। নাহলে তুষার নামক পুরুষটা এতটা নির্বিকার কেন? তথ্য জানে তুষার পরিবার নিয়ে আপাতত টেন্সড। তাই বলে কি তথ্যকে একটু আগলে রাখা যাচ্ছে না? একটাবার মুখে বলুক, তাহলেই তো তথ্য বাবাকে 9-6-10 বুঝ দিতে পারে। তথ্য হাঁটতে হাঁটতে পাশে টেন্টগুলোতে তাকালো। একটা টেন্টে লাইট অন দেখে পা বাড়ালো সেখানে। এত রাতে কারো জেগে থাকার কথা না, এরা সবাই সাধারণ সৈনিক পদে আছে। তথ্য টেন্টের বাইরে থেকে নক করতে রাফি নামক ছেলেটা বের হলো। ছোট ছোট জিরো সাইজ চুল করা, মোটামুটি হ্যাংলা একটা ছেলে, অথচ লম্বা, যেন তার আকাশ ছুঁয়ে দিবে এমন ভাব। তথ্যকে দেখে সে স্বভাববশত স্যালুট করলো। তথ্য সালামের উত্তর করেই বলল, এত রাতে জেগে আছো যে? ফজরের পর ট্রেনিং না? তখন ভুল হলে কর্নেল তাহের কিন্তু রেগে যাবেন। রাফি শুকনো মুখে জানালো। সরি ম্যাম। ইটস ফাইন রাফি, গো। রাফি দাঁড়িয়ে রইল তথ্য না যাওয়া পর্যন্ত। তথ্য এক পা ঘুরেও ফিরে তাকালো। রাফির দিকে তাকিয়ে বলল, এনি প্রবলেম রাফি? নো ম্যাম। শিওর? ইয়েস ম্যাম। একটা কাজ করতে পারবে? ইয়েস ম্যাম। তথ্য রহস্য হাসলেও জানে রাফির কোনো একটা সমস্যা আছে। তথ্য এখন একটা সাধারণ ডিল করবে। রাফিকে হেল্প করবে, বিনিময়ে নিজের কাজ করিয়ে নিবে। তোষা আজ কিছুতেই ঘুমাচ্ছে না। আরহাম সেই কখন থেকে চেষ্টা করছে ওকে ঘুম পাড়াতে, অথচ ওর নাকি ঘুম আসছে না। এত বলেও কাজ হচ্ছে না। তবে আরহাম বিরক্ত হচ্ছে না মোটেও না। ওর ভালোবাসে ওর তুষের এই ছোট ছোট জেদগুলো। তোষার অল্প ভেজা চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে আরহাম বলল, একটু ঘুমা। টেনশনে ঘুম আসে না তো, জানেন না আপনি? আরহাম জানে, তবে আজ যে তোষাকে ঘুমাতেই হবে। লাস্ট তোষার পিএসসি পরীক্ষাতে আরহাম পাশে ছিল বোর্ড পরীক্ষার মধ্যে। সেবার কত কী না করলো আরহাম। সারাটা বাড়ি জাগিয়ে রেখেছিল এই তুষ। মনে করলো আরহাম সেদিনের কথাগুলো। জেএসসি পরীক্ষা বলে টেনশনে তোষা কেঁদেছে 1 ঘন্টা। সন্ধ্যা হতেই থেমে থেমে কাঁদছে। এই মেয়ে কষ্টে দুঃখে কাঁদে না সহজে, ও কাঁদে রাগে, জেদ করে অথবা টেনশনে। তুহিন মেয়েকে কোলে করে বিকেলে হেঁটে এলো। বাসায় রেখে আবার একটু বাইরে গিয়েছিল। এর মধ্যে তুরাগ হাত ভর্তি জিনিস আনলো ভাতিজির জন্যে। তোষা একটু ঘেটে ঘুটে রেখে দিল। বই হাতে নিয়েও বেশিক্ষণ রাখে না। সব পারে, কত রিভাইজ দিবে? তুষার বোনকে আগলে কত কিছু বুঝালো। যখন বুঝালো তখন তোষা শান্ত, অথচ এরপরই ওর মাথা খারাপ হয়ে যায়। আদনান সন্ধ্যা হতেই তোষার পছন্দের খাবার নিয়ে বাসায় ঢুকে 2 প্লেট ফুচকা এনেছে সে। টাকা পয়সা ছিল না ততটা। তোষা নাক টেনে টেনে সবটা খেলো। কিন্তু এরপরও যখন কান্না থামে না, তখন ওর মা রেগে গেল। এগিয়ে আসতে নিলে ওর চাচি কোলে তুলে নিজের কাছে নিয়ে গেল। চাচির কাছে রাগে ফুঁসছে তোষা। এদিকে আরহাম বাড়িতে ফিরে রাত 9টার দিকে, হাতে 2টো ব্যাগ। তোষাকে তখন রাতের খাবার খাওয়াতে চেষ্টা করেছিল ওর চাচি, অথচ তোষা খাবে না। আদনান তুরাগও কত চেষ্টা করলো, লাভ হলো না। আরহামকে দেখতেই তোষা দৌড়ে ওর কাছে আসে। হাঁটু ভেঙে ওর সামনে বসে আরহাম। গোল ফ্রক পরা তুষটা কেঁদে মুখ লাল করে আছে। আরহাম হাতের ব্যাগগুলো তোষাকে দিয়ে বলল, কাঁধে আসবি? বলেই ব্যাগ হাতে আরহামের কাঁধে উঠে সে কোথায় গেল কান্না, কোথায় গেল জিদ। দিব্যি নেচে কুদে আরহামের কাঁধে চড়ে বাড়ি চক্কর দিল। ক্লান্ত আরহাম ওকে নিয়ে সোফায় বসতে ব্যাগ হাতড়ে সব বের করে তোষা। পছন্দের পেন্সিল বক্স সহ স্কেল, রাবার ব্যাগ, সব বেগুনি রঙের। এটাই চেয়েছিল তোষা, তবে বাবা আনেনি। সে গোলাপি এনেছিল, বেগুনি পায়নি বলে। খুশিতে চাচির হাতে খেয়েছিল তোষা। তুরাগ যখন খাবার টেবিলে আরহামকে জিজ্ঞাসা করলো, এত টাকা কোথায় পেয়েছো? মার্কেটে 10 বস্তা টেনে দিয়েছি, 500 টাকা দিয়েছে।
সবার মুখ হা হয়ে যায় আরহামের কথায়। মাসে পকেট মানি দেওয়া হয় 2 ছেলেকে, হয়তো শেষ করে ফেলেছে তাই বলে বাবার কাছে না চেয়ে তার ছেলে কিনা বোঝা টানলো। পকেট মানিও বেশি দিন টিকে না ওর। এটা ওটা এনে মা অথবা তোষাকে দিবে। ওর মা তাড়াতাড়ি ছেলের হাত দেখলেন। ফর্সা হাতের তালু দুটো লাল টুকটুকে হয়ে আছে, ছলছল চোখে দেখেন তিনি ছেলেকে। আরহাম তত কথা না বলে তোষার কাছে যায়। সেদিন সারাটা রাত তোষার কাছে বসে পড়া রিভাইজ করালো আরহাম, অথচ পিঠ হাত ব্যথায় জর্জরিত। 10 তলায় ভারী ভারী বস্তাগুলো উঠানো কি মুখের কথা? সারা রাত তোষাকে নিয়ে থেকে একেবারে ওর কেন্দ্রে পৌঁছে দিয়ে বাসায় আসবে আরহাম, অথচ তোষা হাসি মুখে ঢুকার আগে বলে গেল, আরহাম ভাই পরীক্ষা শেষ হলে একসাথে রসমালাই খাবো ডায়াবেটিস বেড়ে যাবে না? একদিন। আরহাম কথা বলে না, অল্প হেসে সম্মতি জানায়। এত ভিড়ে বসার জায়গা নেই। তুহিনের তখনও বয়স কিছুটা। চাচাকে বসার জায়গা করে দিয়ে দাঁড়িয়ে রয় আরহাম। দীর্ঘ 3 ঘন্টা দাঁড়িয়েই রইল। ঠিক ততক্ষণে দাঁড়িয়ে যতক্ষণ না হাসজ্জ্বল মুখে 2 জুটি করা তুষ্টা দৌড়ে এসে বলল, গোল্ডেন না আরহাম ভাই, ডায়মন্ড আনবো এবার। ভোরের পাখিরা উঠল সবে, তবে আরহামের বুকে থাকা পাখিটা সজাগ চোখে তাকিয়ে তার দিকে। আরহাম ঘুমিয়ে কিছুক্ষণ আগে। তোষা আরহাম থেকে সরে উঠে নামাজে দাঁড়ায়। একটু পর আরহামও উঠে যায়। তোষা উৎফুল্ল হয়ে বই হাতে বসে আছে। আরহাম এক পলক ওর দিকে থেকে কিচেনে চলে যায়। চুলায় দুধ বসিয়ে চুপচাপ নাস্তা বানায়। নিস্তব্ধতার চাদরে ঘেরা আজ পুরোটা ফ্ল্যাট। গুনগুনিয়ে শুধু তোষার পড়ার শব্দ। আরহাম চুপচাপ এসে তোষাকে ইনসুলিন পুশ করে দিল। একটু পর খাবারও খাওয়ালো, তবে কথা হলো না। তোষা ঘড়ি দেখে আবার কলেজ ড্রেসটাও পরলো। চুলগুলোতে একটা বেনি করে পুরো রেডি হয়ে পুনরায় বই খুললো। আরহাম শার্ট ইন করে কোট পরে হাত ঘড়ি পড়ছে। তোষার পড়ার ফাঁকেই বলল, আরহাম ভাই, হুম, আপনি কি ওখানেই থাকবেন নাকি চলে যাবেন? দেখ তো ঘড়িটা পরিয়ে দে। তোষা বই রেখে ঘড়ি পড়াতে পড়াতে বলল। ভয় হচ্ছে একটু। আরহাম কথা বাড়ালো না। তোষা ঘড়িটা ঠিকমতো পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আরহামের বুক বরাবর ওর মাথাটা আস্তে করে মাথাটা আরহামের বুকের পাশে রাখতেই 2 হাতের সাথে সাথে জড়িয়ে নিল আরহাম। সেকেন্ডের ব্যবধানে বাঁধনটা শক্ত হলো। তোষার মাথায় থুতনি রেখে আরহাম খুবই ক্ষীণ গলায় বলল, আমি আছি তো, ভয় কেন লাগে? তোষার অশান্ত মনটা শান্ত হলো নিমিষে। নাক মুখ রাখলো আরহামের বুকে। সাদা শার্টে মুখটা ঘষতে ঘষতে বলল, এটা বলতে এতক্ষণ কেন লাগলো? কেমন জানি লাগছিল। আরহাম তোষার ঘাড়ে হাত রাখতেই তোষা মুখ তুলল। সন্তর্পণে চুমু খেলো আরহাম তোষার কপালে। তোষা হাসছে, ভালো লাগে তার এই আদরটুকু। নিজেও আদর দিয়ে বলল, আজ পরীক্ষা শেষ হলে ঘুরবো, হ্যাঁ? আর বাসায় কি ফোন দেবেন একটু? কথা বলতাম আমি, না হলে শুধু বাবাকে। আচ্ছা আচ্ছা, বাবাকে দিতে হবে না, ভাইকে দিন, ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, বাবাকে দিলে কি হবে? বাবাকেও বলি একবার। একসাথে আবদারে ঝুড়ি খুলল তোষা। চোখ মুখ লেপটে তার আশার প্রদীপ। এই প্রদীপের আলোয় সময়কাল জানা নেই আরহামের, না নেই তোষার। খুব ধীরে তোষা থেকে নিজেকে ছাড়ায় আরহাম। ওকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আজ একটা মিটিং আছে তুষ, গুরুত্বপূর্ণ, বুঝলি? বুঝলাম। আজ তাড়াতাড়ি পৌঁছাতে হবে আমাকে। আমাকে দিয়ে চলে যাবেন? আমার টাওয়েলটা দে তো। আরহামের খাপছাড়া আচরণ বুঝতে অক্ষম তোষা। ওয়ালেট দিতেই আরহাম তোষার কপালে চুমু খেয়ে বলল, একটু বস, আসছি আমি। বলেই তোষাকে কিছু বলার সুযোগ না দিয়ে আরহাম চলে গেল। দরজাটা বাইরে দিয়ে লক করে দিতে নিলেই তোষা উঠে দৌড়ে সে দরজায় ধাক্কা দিতে দিতে ডাকলো, আরহাম ভাই, আরহাম ভাই। হ্যাঁ তুষ, আছি আমি, যাচ্ছি এখন। রুমের দরজা কেন লক করলে? খোলো, আমারটাও তো লেট হবে। আমি আসবো তুষ, অপেক্ষা কর। কতক্ষণ? বেশিক্ষণ না। আরহামের সেই বেশিক্ষণ না কথাটা আজ ফলল না। তোষা অপেক্ষা করলো। 10টায় পরীক্ষা শুরু, এখন বাজে ঠিক 9:58। দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে তোষা। আশার আলোর এখনো জ্বলছে টিমটিম করে। আরহাম ভাই বলেছে আসবে, তাহলে অবশ্যই আসবে। কোথায় যে গেল? বললো তো গুরুত্বপূর্ণ মিটিং আছে। তোষাকে নামিয়ে গেলেই তো হতো, তাহলে তো তোষা এত টেনশন করতো না। বুকটা সমান তালে ধুকপুক করে যাচ্ছে ওর। তোষার অপেক্ষার পালা শেষ হয় না, অথচ ঘড়িটা থমকে নেই। সে আপন গতিতে চলে যাচ্ছে। তোষা এখনো ভাবছে আরহাম ভাই আসবে, এসেই অস্থির হয়ে বলবে, তুই জলদি আয় প্রাণ, লেট হচ্ছে। হলো না সেটা। দেখতে দেখতে 2 মিনিট পার হলো খুব শীঘ্রই। তোষা ঢোক গিলল একটা। দরজার পানে তাকালো একবার, না কেউ এলো না। ঘাড় কাত করে তোষা তাকিয়ে রইল অপলক। ঠোঁট দুটো একসাথে আটকে আছে ওর। শুকনো ঠোঁট দুটোর তিত্তির করে কাঁপে তোষার। চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো টুপ করে। বুকের ভেতর চলল দামামা, অথচ তোষা কিছু করছে না। দরজায় পিপাসিত চোখ এখনো কি তবে আরহামের অপেক্ষায়? সময় থামলো না। দেখতে দেখতে পার হলো পাক্কা 3 ঘন্টা। এর মানে পরীক্ষা শেষ। হ্যাঁ, শেষ পরীক্ষা। তোষা বড় বড় চোখ দিয়ে দরজায় দেখছে। এবার আস্তে ধীরে উঠে দরজার কাছে গিয়ে ডাকে, আরহাম ভাই। উত্তর আসে না। নেই ওর আরহাম ভাই। বারান্দার দরজাটাও লক করা, খুলতে পারেনি তোষা।
পারলেও কি হবে এই 22 তলার উপর থেকে। ঘন ঘন নাক টানে তোষা, পুরো শরীর কাঁপছে ওর। একসময় চিৎকার করে আরহামকে ডাকলো, সে পাগলের মতো নিজের বইটা ছিঁড়ে ফেললো। একে একে সব বই ছুঁড়ে ফেললো আলমারি থেকে, এতেও ক্ষান্ত হলো না তোষা। বইয়ের পাতাগুলোতে হামলে পড়ে ওর সকল রাগ। সমান তালে ফোপানোর শব্দ শোনা গেল, অথচ শুনল না কেউ। পাগল প্রায় তোষার মস্তিষ্ক তখন কাজ করে না। চিৎকার করে ফ্লোরে পা দাপড়ে কেঁদে ফেললো সে। ক্ষণে ক্ষণে কাঁপে তার দেহ। পরনের ক্রসবেলটা টেনে খুলে ছিঁড়ে দিল। একসময় পাগল হয়ে ড্রয়ার খুলে কিছু খুঁজলো। কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই তোষা বা হাত বরাবর তার খুবই সূক্ষ্ম ব্যবহার করে দিল। মুহূর্তেই খিচে যায় তোষা, ভীতু চোখে তাকায় আশেপাশে। ভিতর থেকে শরীর খিচ্ছে তার। একসময় দেয়ালে হেলে পড়ে আরহামের প্রাণ। আচ্ছা, আরহাম কি জানে তার প্রাণ নাশ সে নিজেই রেখেছে? আরহামের আজ সত্যি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই কিছুটা সময় ব্যস্ততায় কেটেছে। তার ফলাফলস্বরূপ ফোন হাতে তোলার সময় পায়নি। নালে সে তার তুষের মিনিটের খবরও রাখার চেষ্টা করে। ঘড়ির দিকে তাকাতেই দেখলো 1টা বাজে। মিটিং সবে শেষ হলো। আরহাম ফোনটা হাতে তুলে প্রথমে সিসিটিভি ফুটেজ অন করে। নিশ্চিত তুষটা গাল ফুলিয়ে বসে আছে। ভাবতেই মৃদু হাসে আরহাম, যা মুহূর্তেই পরিবর্তিত হয়ে আতঙ্কিত রূপ ধারণ করলো। বিগত 3 ঘন্টায় তোষার করা আচরণ কোনো মতে দেখে যেই না ভিডিও টানলো, অমনি আরহাম পাগল হয়ে গেল। অসম্ভব ভাবে বুকে উঠানামা করছে তার। বিড়বিড় করে চোখ বড় করে তাকিয়ে আছে স্ক্রিনে। অতঃপর পাগলের মতো দৌড়ে ছুটলো আরহাম। কোনো মতে গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে হাত রাখেও। চোখে এখনো আটকে আছে তোষা। প্রচণ্ড বেগে হাত কাঁপছে আরহামের। বিড়বিড় করে বারংবার বলে যাচ্ছে, তুষ, আমার তো তুষ, তুই কি কি করলি? জোরে জোরে শ্বাস টানে আরহাম। কোনো মতে স্টিয়ারিং ঘোরালো। একসময় দিক বিদিক হারিয়ে ড্রাইভিং করলো। আগে পিছে কিছু না দেখে আরহাম শুধু গাড়ি চালালো। গাড়িটা বাসার সামনে পৌঁছাতে দৌড়ে নেমে গেল লিফটের কাছে। 22 তলায় যাবে সে, অথচ লিফট এটা 11তে আটকে। বা সাইডের লিফটেও ভিড়। পা চলছে না আরহামের। কোনো মতে সে দৌড় লাগালো সিঁড়ি বেয়ে। 22 তলা, ঠিক 22 তলা। সে দৌড়ে উঠতে উঠতে আর কিছু যেন মনে পড়ে না। দরজায় হাত থাপড়া দিয়ে ডাকতে লাগে, তুষ, এই দরজা খোল, দরজা খোল প্রাণ, এই যে আমি তুষ। দরজা খুলল না কেউ। আরহামের মস্তিষ্ক হঠাৎ কিছুটা সজাগ হলো। তুষ কিভাবে দরজা খুলবে? চাবি কোথায়? নিজের বুক পকেটে হাত রায়ও নেই, চাবি কার্ডও নেই। প্যান্টের পকেটে হাত দিতে মিলল কাঙ্ক্ষিত জিনিস। হাত কাঁপার দরুন বার কয়েক চেষ্টা করে দরজা খুলেও। অতঃপর এক দৌড়ে রুমের সামনে এসে ছিটকিনি খুলে দিল। সম্মুখে তাকিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল আরহাম। মাথায় হাত দিয়ে আস্তে করে বলল, কি করলি এটা তুষ? সারা রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে তোষার বইগুলো, কোনোটাই অক্ষত নেই। তোষার যে দ্রাগ সব তারা সহ্য করেছে। আরহাম এবার উঠে দ্রুত পায়ে এগিয়ে এসে তোষার কাছে বসলো। হেলে পড়া তোষার দেহটা নিজের কম্পমান দেহের ভাঁজে তুলে নিতেই এর নজর গেল তোষার বাঁ হাতে। চুইয়ে চুইয়ে রক্ত বের হচ্ছে সেখান থেকে। আরহাম শব্দ করে না। ঘাড় কাত করে দেখে তোষার রক্ত। সাদা চামড়া ভেদ করে ঝরা রক্ত, সাদার মাঝে লাল। বেশ মানালো আরহামের নজরে। পাশ থেকে তোষার ওড়না তুলে রক্তাক্ত হাতটা পেঁচিয়ে ধরে বুকে চেপে ধরে তোষার দেহটাকে। কানে মুখ নিয়ে ফিসফিস করে অভিযোগ জানায় অভিমানে টইটুম্বুর কণ্ঠে, এটা কেন করলি প্রাণ? কি করলি এটা? তুই আমার প্রাণের হেফাজত কেন করতে পারিস না? ক্রমে ঠান্ডা হচ্ছে তোষার পাখিসম দেহটা, অথচ হেলদোল নেই আরহামের। সে তার প্রাণকে বুকে নিয়ে বসে আছে। মাঝে মধ্যে কথা বলছে, অভিযোগ জানাচ্ছে নিজ স্বরে। সময় কাটলো প্রায় 7-8 মিনিট। হঠাৎই পকেটে কিছু ভাইব্রেট হলো। আরহাম চোখ বড় বড় করে তাকালো। প্রচণ্ড জোরে যেন ধাক্কা খেলো। নিজের বুকে তাকাতেই নিজে আটকে উঠল যেন। অগোছালো নিষ্প্রাণ তোষা তার বুকে। কখন কিভাবে আরহাম যেন ভুলেই গেল সে ঠিক কতক্ষণ এভাবে তোষাকে নিয়ে বসেছিল। না ভাবতে পারলো না ওর মস্তিষ্ক। বুক থেকে তোষার মুখটা সরিয়ে অস্থির হয়ে চিৎকার করে আরহাম, তুষ, এই তুষ, কি হয়েছে আমার প্রাণের? প্রাণ, তুই এভাবে কেন? উঠ, উঠ না তুষ। তোষা উঠে না। আরহাম উত্তেজিত হলো বহুগুণে। গুনগুন করে তার কান্নার শব্দও এলো। তোষাকে বুকে তুলে একসময় শব্দ করে কেঁদে ফেলল সে। আমার তুষ, আমার প্রাণ, তুই কি চলে গেলি? কথা কথা বল না তুষ। এই নিস্তব্ধতার ঘেরা ফ্ল্যাটটাতে পুরুষটার কান্না বিকট শোনালো। আরহামের মস্তিষ্ক তার সাথ দিচ্ছে না ঠিকঠাক। তোষার বাঁ হাতটা চেপে ধরে সে উঠে দাঁড়ালো। টলমলে পায়ে এগিয়ে গেল সামনের দিকে। তুহিন পানির গ্লাসটা নিতে গিয়ে ভেঙে ফেলল। গলা শুকিয়ে গিয়েছে আজ বেশি। দৌড়ে রুমে ঢুকেন তোষার মা। স্বামীকে বসে হাঁসফাঁস করতে দেখে আতঙ্কিত হয়ে তাড়াতাড়ি সামনে আসেন তুহিন। কাপা গলায় পানি চাইতেই তাড়াতাড়ি স্বামীকে ধরে পানি পান করান তিনি। তুহিনের কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম। ওড়নার কোনা দিয়ে তা মুছে দিল তোষার মা। অল্প বিস্তর কুচকানো চামড়ার হাতটা নিজের হাতের মাঝে নিতেই তুহিন দম ছাড়লেন। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকেন কিয়ঙ্কাল। মায়াময় এই নারী অবয়ব ছোট্ট সেই কিশোরী বউটা তার কবে যে এতটা বড় হলো তুহিন উত্তর পান না। নিজের একটা হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেন স্ত্রীর গাল, আজও বড্ড নরম। অস্থির কণ্ঠে তোষার মা জিজ্ঞাসা করল,
বেশি খারাপ লাগছে? তুহিনের চোখে পানি ছলকানি দেখা মিলল। মানুষটা কাঁদে কেন, আর কত কাঁদবে? কেন ভাবে না তাদের কোনো মেয়ে নেই? এটাকে আদৌ ভাবা যায়? এত শখের একটা শেষ বয়সের নারী ঝাড়া সন্তান কিভাবে ভুলবে? তুহিন ভাঙা গলায় বলল, পুতুলটার পরীক্ষা গেল, সকাল থেকে কেন্দ্রের বাইরে দাঁড়িয়েছিলাম, ভাবলাম আসবে, এলো না। দেখ আমাকে, দেখ কত ক্লান্ত আমি। পুতুল কি ওর বাবাকে ভুলে গেল? আমি না অনেকক্ষণ অপেক্ষা করলাম, একে একে কত মানুষ এলো, আবার চলেও গেল, কিন্তু আমার পুতুলটা এলো না। আচ্ছা, ও কি মরে গেল? মেরে ফেলেনি তো? এতদিন তো কোথাও থাকতে পারে না। দেখ না কেমন ছটফট করে, কোথায় যে আছে পুতুলটা। তুষার মা শক্ত করে স্বামীর হাতটা ধরে তুহিন নিজেই আবারও বলল, মরেনি বোধ হয়। আমার বিশ্বাস আরহাম লাশ আনবে শেখ বাড়িতে। বলো, আনবে না? নাকি লাশটাও দেখাবে না আমাকে? বলেই হুহু করে কেঁদে ফেললেন তিনি। তুষার মা শক্ত করে বুকে জড়িয়ে নেন স্বামীকে। চোখ উপচে পানি পড়ছে তারও। দরজার বাইরে দাঁড়িয়ে চোখ মুছেন তুরাগ। পাশেই তার স্ত্রী আর আদনান। সত্যিই পুতুলটা বেঁচে নেই। আজ তুহিন রাস্তায় পড়েছিল। তুরাগ কল পেতেই ছুটে যান। কেন্দ্রের বাইরে গরমে জ্ঞান হারায় তুহিন। এক বাবার তৃষ্ণার্ত চোখ তার মেয়ের অপেক্ষায়। শেষ বয়সে পাওয়া এক অমূল্য রতন তার পুতুল কোথায় যে হারালো। সুবে সাদিক সেরে সূর্য উকি দিল ধরনীর বুকে। এক ধ্যানে তোষাকে দেখছে আরহাম। ডান হাতে স্যালাইন চলছে ওর। হাতের উপরে চামড়া কেটে ফেলেছে তুষটা। বড্ড জেদি কিনা। পরীক্ষার জন্য এমন করলো? কে বেশি গুরুত্বপূর্ণ, আরহাম না এই পরীক্ষা? তোষা চোখ খুলল দুপুরের দিকে। চোখ খুলে প্রথমেই নজর এলো আরহামের মুখটা। প্রতিক্রিয়া দেখালো না তোষা। তার মস্তিষ্ক তখনও ধরতে পারেনি। ঝাপসা চোখে দেখে যাচ্ছে তোষা। মনে পড়ে না কিছু। আরহাম হাত রাখলো তোষার মাথায়, আস্তে করে ডাকলো, তুষ। কে? আমি। আমি। চোখ বন্ধ কর তুষ। তোষা চোখ বুঝলো। মিনিটের ব্যবধানে চোখ খুলে দেখলো, হ্যাঁ এবার চিনল তোষা। আরহাম ওর সামনে। কথা বলল না তোষা। চুপচাপ দেখে গেল আরহামকে। আরহাম ঢোক গিলে তোষার হাতটা ধরে কপালে চুমুখে আদুরে ভাবে জড়িয়ে নিল নিজের সাথে। অভিমান ভর্তি গলায় বলল, এমনটা কেন করলি প্রাণ? সকাল সকাল মর্নিং ওয়াকে বেরোলো তুষার। রাজশাহী যতটা গরম মনে হলো তার নিকট ঠিক ততটাও না। রাত থেকে ভোর পর্যন্ত বেশ ঠান্ডা লাগলো তার। এই যে এখন রানে যাচ্ছে তাতে কিছুটা রক্ত উষ্ণ হচ্ছে। এক রান দিয়ে থামলো না তুষার। পরপর 4-5টা রান দিল একসাথে। সাথে থাকা বাকিরা স্বাদ ছেড়েছে সেই কখন। অথচ তুষার তার দেহ ঝাঁকিয়ে দৌড়ে চলছে। কর্নেল তাহের তার রান শেষ করে দেখে যাচ্ছে তুষারকে। কেন জানি তার বেশ লাগে ছেলেটাকে। গম্ভীর, স্বল্পভাষী এক পুরুষ। সুপুরুষের সকল লক্ষণ বিদ্যমান, অথচ দোষে দোষী সে এক জায়গায়। বিয়ে করছে না। বিয়ে করলে এতদিনে মেয়ে ছেলে তার চুচু করতো, অথচ এই ছেলে গো ধরে বসে আছে। এবার তিনি ভাবলেন তার মেয়ের জন্য বলবে তুষারকে। ফেরাতে পারবে না তুষার। তার কোনো কথা না শুনে এমন হয়নি কখনো। এবারেও তা হবে না, এটা বিশ্বাস তার। রান শেষ হতে পানির বোতলটা হাতে তুলল তুষার। 2 ঢোক গিলতেই নজর গেল পাশে। তথ্য জুনিয়র একজনের সাথে হেসে হেসে কথা বলছে। সচরাচর এই দৃশ্য চোখে পড়বার নয়, তবে আজ যথেষ্ট সুযোগ নিয়ে কথা বলছে তথ্য। তুষার ততটা ঘাটালো না। হেঁটে নিজ গন্তব্যে চলে গেল সেই দায়সারাভাবে। এদিকে তথ্য তখনও কথা বলে যাচ্ছে। হঠাৎ কেউ ডাক পাঠাতেই মুচকি হেসে চলে গেল। আশেপাশে অনেকেই কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। তুষার বাদেই প্রথম হয়তো কাজের বাইরে কারোর সাথে এতটা কথা বলল তথ্য। ভাববার বিষয় এটা, গভীর ভাবনার বিষয়। তোষা মুখ ফিরিয়ে পাশে তাকাতে আরহামের চেহারাটা নজরে এলো। এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে রইল। সকাল থেকে কোনো কথা বলা হয়নি এ পর্যন্ত। আরহাম চেষ্টা করেনি এমন না, করেছে, তবে তোষা চোখ বন্ধ করে রেখেছিল। এমনটা তোষা অনুভব করেনি বা শুনেছে কারো নাক টেনে কান্নার শব্দ শুনেছে, তবে না শোনার ভান ধরে পড়েছিল বিছানায়। আরহাম যখন খাবার আনলো তখন চুপচাপ নিজে হাতে খেয়ে নিয়ে পুনরায় চোখ বুজে রইল। আরহাম ডাকলেও উত্তর দেয়নি তোষা। হাতের দিকে তাকালো তোষা। স্যালাইন খোলা হয়েছে একটু আগে। আরহাম এবার তোষার কাজ ঘেঁষলো। তোষা এক পলক দেখলেও কথা বলল না। যেই না আরহাম ওর হাতটা ধরলো অমনি তা ঝামটা মেরে ফেললো তোষা। আহত চোখে তাকালো আরহাম। ঢোক গিলে পুনরায় হাতটা ধরার চেষ্টা করলো। তোষা সুযোগ দিল না, বরং উঠে যেতে নিল। আরহাম আটকে ধরলো নিজের সাথে। অসম্ভবভাবে বুক কাঁপছে তার। তুষ্টা কথা বলছে না কত ঘন্টা ধরে, মন যে আর মানছে না। শ্রবণাঙ্গ দুটি পিপাসিত হয়ে আছে প্রাণের মুখ নিঃসৃত বাক্য শুনতে, অথচ সে কথা বলছে না। কম্পমান স্বরে আরহাম বলল, কথা বল না তুষ। তোষা কথা বলল না, বরং নিজেকে ছাড়াতে চাইল। আরহাম ছাড়তে না চাইলে সজোরে কামড় পড়ল বুকের বাঁ পাশে। উফ শব্দ করে ছাড়ল আরহাম। নিজের দিকে না তাকিয়ে তোষার পানে তাকায়ও আকুল আবেদন জানায়, দয়া কর আমার উপর, কথা বল না তুষ। বাসায় দিয়ে আসুন আমাকে। তুই? বলেছি বাসায় যাব। আমার প্রশ্নের উত্তর আপনি দেবেন না আরহাম ভাই, তাই বাসায় চলুন, ওখানে কথা হবে। কেন করলেন?
এমনটা? শেষে চিৎকার করে উঠল তোষা। নাকের পাটা ফুলে উঠল আরহামের। তোষা পুনরায় চিৎকার করে জানতে চাইল, কেন কেন আমি কেন? পরীক্ষা কেন দিতে দিলেন না? পরীক্ষা কেন দিতে দিলি না? বাসায় দিয়ে আসবি, এক্ষুনি দিয়ে আসবি। ধোকা, আমাকে ধোকা দিল না পরীক্ষা দিতে। চিৎকারগুলো কান্নায় রূপ ধারণ করলো। অল্প কাঁপলো আরহাম। তুষটা এভাবে কেন কাঁদে? আর তুই? এভাবে তো কখনো সম্বোধন করেনি আরহামকে, তাহলে আজ কেন? আরহাম এগিয়ে এলো তোষার কাছে। ওর বা হাতটা আলতো করে ধরতে চাইলো, তবে আজ হঠাৎ যেন তেতে উঠে তোষা। হাত পা ছুড়ে যখন কান্নায় ভেঙে পড়লো, তখন আরহাম এক দৃষ্টিতে দেখে গেল। একা একাই আস্তে আস্তে বলতে লাগলো, এমন করিস না তুষ, ব্যথা পাবি তুই, পরে কাঁদবি আবার। জেদ করে কেউ এত? আমার কাছে আয়, এদিকে আয়। তুষ, কথা শোন আমার। তোষার কানেও গেল না কথাগুলা। রাগে মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম ওর। এদিকে আরহাম ঘাড় কাত করে ওকে দেখে যাচ্ছে। অনেকদিন পর এভাবে কাঁদতে দেখলো তোষাকে। একবার হাসলো আরহাম। কান্না করে কত সুন্দরভাবে ঘাড় দুলিয়ে দুলিয়ে হাসলো কিছুক্ষণ। তোষা ভীতু চোখে তাকালো ওর দিকে। অস্বাভাবিক লাগলো আরহামকে ওর নিকট। এমন করে কেন হাসছে? বিছানা থেকে নামতে চাইলে আরহাম একটানে নিজের বুকে নিল তোষাকে। হাসি নেই এখন মুখে। তোষা নিজেকে ছাড়াতে চাইলেই হঠাৎ নজর গেল আরহামের হাতে। বড়সড় একটা ধাক্কা যেন এখানেই খেলো। তোষার মনে হচ্ছে ওর শরীর কাঁপছে। ঝাপসা চোখে তাকিয়ে রইল সেখানটায়। ডান হাতটা বাড়াতেও সংকোচ লাগলো যেন। আরহামের হাতটা বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আরহাম এবার তোষাকে ছাড়লো। ওকে নিয়ে শুয়ে পড়লো বিছানায়। আদর করে দিল ওর তুষকে, ওর প্রাণকে। কত কাঁদে প্রাণটা ওর। তোষা কাঁদছে। বরাবর মুখ করে শুয়ে আছে আরহাম। ওর বাহুর মাঝে ওর প্রাণের ক্রন্দন সহ্য হয় না ওর। এক হাত গালে ছুঁয়ে দিয়ে আরহাম তপ্ত গলায় বলল, আর কাঁদিস না প্রাণ। আমার কষ্ট হচ্ছে আরাম ভাই, আপনি কেন এমনটা করলেন? উত্তর দিন আমাকে। আম্মু আমাকে বলতো আপনি আমাকে মেরে ফেলবেন। আজ আমার মনে হচ্ছে আমার ভেতর কিছু একটা মরে গেল। কে মারলো? আপনি? তড়িঘড়ি করে তোষাকে শক্ত করে বুকে চেপে ধরে বলল, তোকে মারার আগে আমার নিজের প্রাণ নিয়ে নিব আমি তুষ। ভুল ভাবিস না আমাকে। হাতে এসব কেন করেছেন আপনি? কিসের পাগলামি এসব? আরহাম তোষার কানে চুমু খেলো। তোষা দমল না। তার উত্তর চাই। আরহাম কেন নিজের হাত এভাবে কেটেছে? কাটা ছিটাগুলো পুরো তাজা। এসবের কারণ কি? তোষা ভেবে কুল পাচ্ছে না। যতই ভাবছে ততই অতলে হারাচ্ছে যেন। আরহাম ওর গলার দিকে আগাতে নিলে তোষা আটকালো শক্ত গলায় বলে উঠল, উত্তর দিন, আমার হাত কেন কেটেছেন এভাবে? আর কেনই বা আজ এমন করলেন? হয় উত্তর দেবেন, না হয় আজ আমি। আরহাম বলতে দিল না ওর তুষকে। আলতো চুমু দিল ঠোঁটে। গরম শ্বাস পড়ল তোষার চোখে মুখে। ঘন পল্লবগুলো কাঁপলো বুঝি। আরহাম কথা গুছালো। তোষাকে গলাতে আগে আদর লাগিয়ে কথা বলতে হবে। মাইন্ড গেমকে ভালো পারবে আরহাম থেকে? যেখানে পুরো তুষটাকে ওর চেনা, সেখানে ওকে ম্যানুপুলেট করা সহজ বটে। আরহাম তোষার কপালে কপাল ঠেকিয়ে বলল, তোর হাতে যেমন ব্যথা আমার হাতেও তেমন ব্যথা। তুই কষ্টে তো আমিও কষ্টে, তুই সুখী তো আমিও সুখী। তোর দেহ থেকে যদি রক্ত ঝরে তাহলে আমার দেহ থেকেও ঝরবে। ঝরঝর করে কেঁদে ফেলে তোষা। ডান হাতে আরহামের গলা জড়িয়ে ধরা হাতটা ধরে বলে, আমার হাতে তো একটা কাটা। আপনি কেন এইভাবে কেটেছেন? অনেক রক্ত বের হচ্ছে না? একটু কষ্ট হয়নি। এটাতে যতটা কষ্ট হয়েছিল 22 তলা দৌড়ে উঠতে, যতটা কষ্ট হয়েছিল তোকে ওই অবস্থায় দেখে, যতটা কষ্ট হয়েছিল তুই যখন আমাকে ছেড়ে চলে যেতে চাইলি, যতটা কষ্ট হয়েছিল তুই যখন কথা বললি না, যতটা কষ্ট হয়েছিল তুই যখন তোকে ছুঁতে দিলি না, আরও কষ্ট হচ্ছে, এখনও হচ্ছে, কারণ তুই আমাকে বিশ্বাস করে উঠতে পারছিস না। তোষা কথা বলল না। আরহাম ওর কপালে চুমুকে একটু ঝুঁকে বলল, আজ যদি তোকে নিয়ে বের হতাম কোনোদিনও ফেরত পেতাম না তুষ। তোর বাপ চাচারা সব কেন্দ্রের আশেপাশে ছিল। আমি একা কিভাবে তোকে নিয়ে ফিরতাম? তারা দিত না তোকে। আমার প্রাণ, তোকে পাওয়ার জন্য আজ স্বার্থপর হয়ে গেলাম। তুই কি এই স্বার্থপরকে ছেড়ে যাবি? আমি তো যেতে দিব না। আমার প্রাণকে পেতে আমি পাগলের খেতাব পেয়েছি। আমি না হয় তোকে পেতে পাগলই রইলাম। তোষা তাকিয়ে রইল আরহামের দিকে। ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারে না আরহামকে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল ওর গাল। মনমরা কণ্ঠে বলল, তারা তোমাকেও ভালোবাসে। বাসে না। সত্যি বলছি, চাচ্চুকে কাঁদতে দেখেছি তোমার জন্য। একা ছাদে কাঁদে, কেউ দেখে না। ওসব ভুল দেখেছিস। তারা সবাই শুধু ছিনিয়ে নিতে চায় তোকে আমার থেকে। ধোকা দিয়েছে আমাকে। আদনানের সাথে তোকে বিয়ে দিতে চেয়েছিল। আমি ভুলিনি তুষ, ভুলবো না কোনোদিনও। ভুলতে পারছি না। আমি ভুলিয়ে দিব সব। আমার হয়ে থেকে যা প্রাণ, প্লিজ। তোকে ছাড়া আমি আরহাম কিভাবে বাঁচবো? তোষা ঝট করে আরহামের বুকে ঢুকলো। টি শার্টটা খামচে ধরে গুনগুন করে বলল, মাফ করে দিন, রাগ করে বলেছি।
কোথাও যাবে না তোষা, এখানেই থাকবে তার প্রাণের বুকে। আমি আপনাকে অনেক ভালোবাসি আরহাম ভাই। আপনার দেওয়া কষ্টগুলো তাই সহ্য হয় না। বল শুধু আমার থাকবি? থাকবো। আরহামের কপাল কুঁচকে এলো কিছুটা। তোষার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে, সাথে কেমন কেমন ঢোক গিলছে। ডান হাতটা দিয়ে খামচে ধরা হাতটা তীব্র হলো। আরহাম অস্থির হয়ে ডাকলো, থুস। হ্যাঁ, কি হয়েছে, কথা বল। বিছানায় কাতরায় তোষা মুখটা তুলে আরহামের গলার কাছে গুজে কেঁদে উঠল শব্দ করে। কোনো মতে বোঝা গেল ওর মাথা ব্যথা করছে। আরহাম ভয় পেয়ে যায় সাথে সাথে। এমনটা হওয়ার কথা, তবে এত তাড়াতাড়ি না। পরক্ষণেই মনে হয় আজ তোষাকে ইনজেক্ট করা হয়নি। উঠতে নিবে এমন সময় সে জোরে নিজের ব্যথা কমাতে কামড়ে ধরে তোষা আরহামের ঘাড়ে। একটা ব্যথায় যেন নীল হয়ে যাচ্ছে ক্রমশ। তোষাকে ছাড়াতে ছাড়াতে বলতে লাগলো অস্থির হয়ে আসা গলায়, ব্যথা কমিয়ে দেবো তোষ, একটু ছাড়, এখনই কমে যাবে। আম্মু আমার ব্যথা করে। আরহাম ভাই, আমার মাথা। কাতরাতে কাতরাতে এতটুকুই বলল তোষা। তোষাকে ছাড়িয়ে উঠে যেতে যেতে ধাম করে একটা শব্দ হলো। পিছিয়ে ঘুরতে ঘুরতেই আরহামের চোখ বড় হলো। এসব কি হচ্ছে, কেন হচ্ছে? তোষার মাথাটা কোলে তুলে আরহাম শান্ত হয়ে বসে আছে। বাইরে থেকে ঝাপটা একটা বাতাসে শীতলতা অনুভব করলো আরহাম। ঝাপসা চোখে তাকালো তোষার পানে। একটু আগের করা তোষা ছটফটানি এখন ওর চোখে ভেসে বেড়াচ্ছে। আরহাম জানে তোষাকে দেওয়া মেডিসিনগুলো রিয়্যাক্ট করবে, সাইড এফেক্ট আছে, তাই বলে এমন কোনো কিছু যে আজ হবে তা আরহামের জানার বাইরে। ব্রেন কন্ট্রোল করা আরহাম জানে। পটুত্ব যতটা দরকার তার অনেকটাই আরহামের আয়ত্তে। দেশের বাইরে চিকিৎসা শিক্ষা উন্নত বেশ, সেখানে যদি প্রশ্ন আসে সাইকোলজি নিয়ে, তাহলে উন্নয়নের শীর্ষে রয়েছে কিছু রাষ্ট্র। আরহাম যথেষ্ট মেধা সম্পন্ন ছেলে। যেমনভাবে তার একদিক দিয়ে মানসিক কিছু সমস্যা রয়েছে, ঠিক তেমনভাবে তার মেধা তুখোর একটা কেউ অস্বীকার করতে পারবে না। ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে হুট করে মেডিকেল সেক্টরে যাওয়াটা কারো জন্যই সহজ বিষয় না, কিন্তু সেখানেও নিজের মেধার পরিচয় দিয়ে নিজেকে বিস্তরভাবে প্রমাণ করেছে আরহাম। বাবার নজরে সে তোষার জন্য নিজেকে পারফেক্ট করতে চেয়েছিল, করেছেও। তারা যদি একটাবার মেনে নিত তাহলে হয়তো আজ আরহামের এতটা কঠোর হতে হতো না, তোষাকে এতটা কষ্টদায়কভাবে ট্রিট করতে হতো না। তখন যখন আরহাম ফিরে তাকালো, তখন বিছানা থেকে নিচে পড়েছে তোষা। ব্যথা সহ্য করতে না পেরে নিজের মাথা নিজেই দেয়ালে বাড়ি মেরেছে। আরহামকে ধরার বা কিছু করার সুযোগ সে দেয়নি। মুহূর্তটা ভুলতে পারছে না আরহাম। বহু কষ্টে ইনজেক্ট করেছে তোষাকে, এরপর এই তো মাত্র ঘুমালো। কপালটা ফুলে আছে, ডান সাইডে খুবই আলতো হাত বুলালো আরহাম। সাইড থেকে মলমটা নিয়ে খুবই যত্ন করে লাগিয়ে দিল কপালে। কিছুটা চুল তোষার মুখে চোখে আসছে দেখে আরহাম চুলগুলো একত্রে করার চেষ্টা করছে। বেশ হিমশিম খেতে হলো আরহামকে। এত বড় চুলগুলো কিছুতেই আয়ত্তে রাখা যায় না। তুষ্টা নিজেও ঝামেলা পড়ে যায় চুল নিয়ে। দৃষ্টি নিবদ্ধ তোষার মুখে। ফোলা ফোলা গাল দুটো আরহামের অনেক প্রিয়। যখন তুষ্টা জেদ ধরে বা রাগ করে তখন লাল একটা আভা ছড়া এখানে। লজ্জা তেমন একটা পায় না ওর তুষ, তাই আরহাম বুঝতে পারলো না তার তোষার মুখটা লজ্জায় রাঙা হয়, জানা নেই। মাথায় হাত বুলাতে বুলাতে আরহাম ভাবনায় পড়ল। ডোজটা সে নিজেই বাড়িয়েছে তোষার, আরেকটু স্টাডি করা দরকার এটা নিয়ে। তোষার এতটা মাথা ব্যথা কেন উঠল, চিন্তায় আরহামের কপালে ভাঁজ পড়ল। এমন হওয়াটা আজ স্বাভাবিক ঠেকলো না ওর নিকট। রাফিকে ডেকে পাঠালো তুষার। রাফি শুকনো ঢোক গিলে দরজায় নক করলো। তুষার গম্ভীর কণ্ঠে বলল, কাম স্যার। কাম হিয়ার রাফি, সরি স্যার। আই সেভ ইউ টু কাম। তুষারের কথা শোনা মাত্র রাফির ঘাম ছুটে গেল। স্যার তাকে কেন ডেকেছে তা জানা নেই রাফির। ভয়ে ভয়ে আগে সরি বলে কেটে পড়তে চাইল, কিন্তু তুষারের মুখভঙ্গি দেখে কিছুই ঠাহর করতে পারল না। তুষার বেশ স্বাভাবিকভাবেই বলল, বসো। সামনের চেয়ারটা ইশারায় দেখাতে রাফি জড়সড় হয়ে সেখানে বসলো। তুষার আরাম করে বসে আছে। বেশ ঠান্ডা গলায় সে বলে উঠল, এখানে কেন এসেছো? ডেকে এনে জিজ্ঞাসা করছে কেন এসেছো। রাফি শুকনো গলায় বলল, আপনি ডাকছেন তাই। আই আস্কড হোয়াট ডিড ইউ জয়েন্ট বাংলাদেশ আর্মি। ইটস মাই লাভ ফর মাই কান্ট্রি স্যার। ভুল। কোথায় দেশপ্রেম? আমি তো রাজশাহী শহর জুড়ে তোমার নারী প্রেম দেখেছি। তুষার প্রচুর চতুর মানুষ, মুখের ভাষায় মারতে হয় কিভাবে তা জানা আছে তার। যা বুঝার তা সে বুঝে গেল ততক্ষণে। বেশ তাড়াহুড়ায় বলে উঠল, স্যার আই ক্যান এক্সপ্লেইন। প্রয়োজন নেই তার, ইউ মে গো। রাফি মাথা নিচু করে চলে গেল। যাওয়ার আগে আরেকবার সরি বলতেও ভুলল না সে। রাফি যেতেই তুষারের ফোনটা বেজে ওঠে। তাড়াতাড়ি ফোন তুলল তুষার। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোন ইনফরমেশন? অপর পাশ থেকে কিছু বলল যা শুনে ভ্রু কুচকায় তুষার। কিছুক্ষণ কথা বলে ফোনটা রাখলো বাঁ পাশের টেবিলে।
তোষাটাকে খুঁজতে খুঁজতে মাসখানিক সময় হাঁপিয়ে উঠছে তুষার। অতি গোপনে আরহামের খোঁজ চালাচ্ছে সে। আপাতত এতটুকু শিওর আরহাম ঢাকাতেই আছে। এই পর্যন্ত 2বার তাকে দেখা গিয়েছে, তবে কেউই নিশ্চিত না, যেহেতু আরহামের মুখ ঢাকা থাকে। মাস্কের দরুন চেহারা বোঝা না গেলেও কিছুটা টের পাওয়া যায়। মেসেজে পাঠানো ছবিটা দেখে থমকে গেল তুষার। হ্যাঁ, এটাই আরহাম। এর মানে আরহাম তোষাকেও ঢাকাতেই রেখেছে। মাথা কাজ করছে না তুষারের। আরহাম নিজেকে হাজার কন্ট্রোল রাখুক না কেন, দিন শেষে সে বদ্ধ পাগল হয়ে যায়, তখন কাউকে পরোয়া করে না। কতবার এর সাক্ষী স্বয়ং তুষার ছিল। যে নিজেকে আঘাত করতে দ্বিতীয়বার ভাবে না, সেই তোষাকে হাজার ভালোবাসার দিক, দিন শেষে সেই ভালোবাসাটাও তো উন্মাদনায় ভরপুর থাকবে। সেই প্রণয়ের ফুলকিতে ঝলসে না যায় তুষারের নরম বোনটা, ছোট সেই প্রাণটা। ক্ষুধা লেগেছে। হ্যাঁ, খাবি তো প্রাণ? ইনসুলিনটা আগে দিয়ে নেই। সাথে ওটাও দিও, না হলে আমার মাথা ভালো লাগে না। ঢোক গিলল আরহাম। শুষ্ক গলায় জিজ্ঞাসা করলো, ওটা মানে? জানি না, কিছু একটা। তুমি দাও তো। সেটাই। ওটা না দিলে আমার মাথা ভার ভার লাগে, দেওয়ার পর ভালো লাগে। আমি কিছু দেই না তুষ, শুধু তোর ভালোর জন্য। খাবো এখন। হ্যাঁ প্রাণ, যাচ্ছি এখনই। সবে মাত্র ঘুম ভেঙেছে তোষার। রাত এখন 2:30। আরহাম ইনসুলিন পুশ করে 20 মিনিট পরই খাবার হাতে ঢুকলো। তোষার আচরণ স্বাভাবিক, তবে খেতে খেতে জানালো তার মাথা ব্যথা করছে। আরহাম ব্যস্ত হতে তোষা পুনরায় বলল, কপালে করছে ব্যথা। চলে যাবে প্রাণ, হাঁ কর। বড় করে মুখ খুলল তোষা। আজকে তোষার খাওয়াটা স্বাভাবিক ঠেকলো না আরহামের নিকট। এমন করে ওর তুষ খায় না। খেতে খেতে কয়েকবার গালে জমিয়ে রেখেছে। আরহাম ওকে পানি খাইয়ে যেই না নিজে খাবে অমনি দেখলো খাবারে আজ লবণ হয়নি। হয়নি বলতে হয়তো দেয়াই হয়নি। তাহলে তোষা কেন বুঝলো না? স্বাদ করিতে তো সমস্যা হওয়ার কথা না তাহলে? খাওয়া শেষ করে আরহাম তোষার কাছে এসে ওর কপালে হাত রাখলো। অল্প গরম শরীরটা। আজ তোষার সাপ্তাহিক ইঞ্জেকশন দেওয়ার কথা, তবে দিবে কিনা আরহাম বুঝতে পারছে না। ওটা দিলেই তো হাত পা ছুঁড়ে কাঁদে তোষা। ব্যথাজনক ইঞ্জেকশনটা। আকাশ গরম ভাবতে ভাবতে তোষাই বলে উঠল, আজ রাতে শুই দেবে না? চমকালো আরহাম। বেশি তো না, এই তো টানা 3 সপ্তাহ ধরে দিচ্ছে। তাহলে তোষা কিভাবে বুঝলো? আরহাম কিছু বলার আগে বিছানার মাঝখানে বসে গলগল করে বমি করে দিল তোষা। তোষাকে বমি করতে দেখে চমকায় আরহাম। অস্থির হয়ে ওকে চেপে ধরে। মুহূর্তে নিজের শরীরসহ বিছানা মেখে ঝুঁকে ফেলে তোষা। এদিকে যেমন বমি করছে, অন্যদিকে কান্না করছে। আরহাম কিছুটা বেকায়দায় পড়ে, তবুও তোষাকে বুকে নিয়ে পুরোটা বমি করায়। বমি করার সময় তা আটকে রাখতে নেই বা মুখে চেপে রাখতে নেই। এই বমি আটকে রেখে ওয়াশরুমে যেতে যেতে কিছুদিন আগে এক বাচ্চা মরে গেল। তোষার বমি থেমে যেতেও আরহামের বুকের দিকে মুখ মুছল। আরহাম নিজের দিকে তাকালো। আশ্চর্য, একটা বারের মতো নাক কুচকালো না তোষার পিঠে। এতক্ষণ বুলানো হাতটা এবার মাথায় বুলিয়ে বলল, আরও বমি করবি? আয়। বলেই টেনে টুনে তোষাকে কোলে তুলল। তোষার শরীর ছেড়ে আছে। আরহাম কোনো মতে ওকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পরপর পরনে থাকা কাপড়ে লেপটে যাওয়া সব পানি দিয়ে ধুয়ে এরপর তোষাকে গোসল করতে সাহায্য করলো। নিজের গায়ে থাকা টি শার্টটা খুলে পাশে রেখে তোষাকে নিয়ে বের হলো। তোষাকে পাশে থাকা কাউচে বসিয়ে কিছুটা দৌড়ে ওর পোশাক বের করে আরহাম। তোষার সামনে দিতেই তোষা মুখ ঘুরিয়ে বলল, পড়বো না এখন। কেন? অবাক হয়ে জিজ্ঞাসা করলো আরহাম। ঘুমাবো। তোষার সরল জবাব। আরহাম জোর করে তোষাকে পড়াতে চাইলো, তোষাও পড়বে না। বাথরবটা গায়ে জড়িয়ে বসা থেকে কাউচে শুয়ে পড়লো। আরহাম হার মানলো, তবে ওকে অবাক করে ওকে কাছে টানলো তোষা। হতবুদ্ধ হয়ে গেল আরহাম। তোষাকে পরিষ্কার করালেও আরহাম পরিষ্কার হতে পারেনি। তার মধ্যে বিছানা নষ্ট হয়ে আছে। আরহাম বাধা দিতে চাইলেও পারছে না। তোষা ওকে আঁকড়ে ধরেছে। আরহাম অসহায়ত্ব বোধ করলো। তোষাকে ফেরানোর সাধ্য ওর নেই, না কোনোদিনও ছিল। এদিকে তোষাও ছাড়ার নাম নিচ্ছে না। আরহাম ফাঁকা ঢোক গিলে তপ্ত শ্বাস পেলে নিজেকে সামলালো। অসহায় গলায় বলল, তুষ, এখন না। এক্ষুনি। প্রাণ আমার, আমি নোংরা হয়ে আছি। কিছু হবে না। বুঝার চেষ্টা কর, সব পরিষ্কার করতে হবে। আগে আমি। হ্যাঁ, আগে তুই একটু সময় দে, আধ ঘন্টা লাগবে। আগে আমি। তোষা থামলো না। আরহাম উসখুস করতে লাগলো, এভাবে সম্ভব না। অলরেডি টকটক গন্ধে রুম ভরে যাচ্ছে। তোষার আঁকড়ে ধরা হাতটা ছাড়িয়ে দীর্ঘ সময় ওকে চুম্বন করে আরহাম। এতে তোষা ছাড়লো তো নাই, উল্টো আহ্লাদি হয়ে উঠলো। আরহাম পড়লো বিপাকে। এবার জোর করেই তোষাকে ছাড়ালো। উঠতে বসতে নিলেই রেগে গেল তোষা। আরহামের হাত খামচে ধরে তাকালো ওর পানে। জোরে জোরে শ্বাস টানতে টানতে বলতে লাগলো, ডেকেছি না আমি? কেন আসো না? আরহাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তুষটাও এমন না। হাতের খামচিটা তীব্র হতেই আহ শব্দ করে আরহাম। তোষার গালে হাত দিয়ে বলল, একটু সময় দে। না। প্রাণ। যা। আরহাম বড় বড় চোখ করে তাকিয়ে রইল। তোষার আচরণ বুঝতে পারছে না। ও তোষাকে ধরতে নিলেই ও ঝাড়া দিয়ে বলল,
ধরবেন না। বলেই উল্টো হয়ে শুয়ে পড়ল। কি যে বিড়বিড় করছে বুঝে না আরহাম। আপাতত সে ঘর গোছাতে ব্যস্ত হলো। বিছানার চাদর থেকে নিয়ে বাকি সব ধুয়ে শুকাতে দেয় আরহাম। নতুন একটা বেডশিট বিছিয়ে স্যাভলন দিয়ে ফ্লোরটাও মুছলো। যদিও এর দরকার ছিল না, তবে খুঁতখুত স্বভাবটা এখনও যায়নি ওর। এক পলক তুষার পানে তাকাতেই দেখলো শুয়ে শুয়ে ফুঁসছে। এর মানে ঘুমায়নি? আরহাম তো ভাবলো হয়তো ঘুমিয়ে গিয়েছে। কিছু না বলে নিজের একটা শার্ট প্যান্ট নিয়ে গোসল করতে চলে গেল আরহাম। প্রায় 20 মিনিট পর গোসল শেষ করে বের হয় আরহাম। খালি বুকে বিন্দু বিন্দু তার পানির ছিটা। হাত দিয়ে চুলগুলো ঝাড়া দিয়ে তোষার পানে তাকালো। কাউচের বাইরে তোষার চুলগুলো এগিয়ে এসে নিজের টাওয়েল দিয়ে তোষার চুলগুলো মুছে দিল। তোষা কথা বলল না। আরহাম এবার ডাকলো। তুষ, তোষা কথা বলল না। বলবে না, সে কথা কেন বলবে? রাগ হয়েছে তার। আরহাম বুঝে। অল্প হেসে ফ্লোরে বসে পা মুড়ে তোষার পিঠে হাত রাখতেই তোষা মুখ তুলে তাকায়। আরহাম ব্যস্ত হলো। হাত রাখলো ওর প্রাণের গালে। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, ব্যথা হচ্ছে? খারাপ লাগছে তুষ? কথা বল, কেন কাঁদছিস? কথা নেই আপনার সাথে। ভালোবাসেন না আপনি আমাকে? কে বলেছে? তোকে না বলেছি এসব কথা না বলতে? আমার কাছে আয়। বলেই কোলে তুলে বিছানায় নিল তোষাকে। যেই না আরহাম ওর কাছে এলো অমনি তোষা তাকে ফিরিয়ে দিল। আরহাম অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ভালো লাগছে না, কিছু দাও তো আমাকে। কি দিব? কিছু দাও, ভালো লাগছে না, মাথা কেমন করছে। এবার ঘাবড়ে যায় আরহাম। তোষা ধীরে ধীরে উত্তেজিত হওয়ার আগে আরহাম ইঞ্জেকশন নিয়ে আসলো। তোষা নিজে হাত বের করে দিয়ে বলল, তাড়াতাড়ি দিন, আমার ভালো লাগছে না, মাথা কেমন করছে। আরহাম দ্রুত হাতে পুশ করলো। গুঙিয়ে কেঁদে যাচ্ছে তোষা, তবে বেশিক্ষণ না। মিনিট 2 যেতেই তীব্র ব্যথায় শব্দ করে কাঁদে তোষা। আরহাম বহু কষ্টে বুকে ঝাপটে ধরে, লাভ হয় না। হাত পা দাপিয়ে মিনিট 5 কাঁদলো তোষা। অতঃপর শান্ত, একদম ঠান্ডা। আরহামের বুকের মাঝে শান্ত হয়ে ঘুমিয়ে গেল আরহামের প্রাণ। তোষার ব্যথায় জর্জরিত মুখটাতে চুমু খায় আরহাম। গলায় মুখ গুজে শুয়ে পড়ে ওকে নিয়ে। অভিযোগ জানায় কানে কানে, এমন কেন হচ্ছে প্রাণ? এমন তো হওয়ার কথা না। তুই আজ বমি কেন করলি? কষ্ট হচ্ছে অনেক? তোর আরহাম ভাই তোকে কষ্ট দিবে না, বিশ্বাস কর, আর কষ্ট দিবে না। আর কিছুটা দিন ধীরে ধীরে সবটা ভুলে যাবি তুই। শেখ বাড়ির কাউকে মনে থাকবে না তোর। তুই জুড়ে আমি থাকবো প্রাণ, শুধু আমি। তোর শরীরে যারা এত আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, ধোঁকা দিয়েছে, এদের সকল থেকে তোকে দূরে রাখবো আমি। ভিসায় ঝামেলা হচ্ছে, ওটা মিটে গেলেই আমরা দেশ ছেড়ে দেব। সব ছেড়ে তুই আর আমি সংসার করব। আমি তোকে আমার সবটা দিয়ে ভালোবাসি প্রাণ। মৃত্যু এই আরহাম তোকে ভালোবেসে যাবে। আমি পাগল না, বিশ্বাস কর, আমি পাগল না। আম্মু বলেছে আমি পাগল না, অথচ দেখ, আম্মু আর তুই বাদে সবাই পাগল ভাবে আমাকে। আমি চিকিৎসা নিয়েছিলাম প্রাণ, তোর জন্য সবটা করেছি, কিন্তু তোকে যে কারোর জন্য ছাড়তে পারবো না। আমার আরও কিছু ট্রিটমেন্ট সেশন বাকি, তোকে নিয়ে গিয়ে বাকিগুলো করব। কিন্তু আমি আবারও বলছি, আমি পাগল না প্রাণ। তুই শুধু আমাকে মনে রাখ, ধোঁকা দেয়া সকল মানুষদের ভুলে যা। আমি তোকে অনেক আদর করব, প্রচণ্ড ভালোবাসা দিব। ঘুমন্ত তুষার কানে কানে সব বলল হারাম, অথচ আরহাম জানলই না অনিশ্চিত তাদের ভবিষ্যতের কথা। কিছু না বলা সত্য, কিছু না জানা তিক্ততা। স্যার, কর্নেল তাহের হাসলেন তুষারকে দেখে। ইশারায় বসতে বললেই তুষার বসলো শটান হয়ে। যতক্ষণ না স্যার কিছু বলছে ততক্ষণ তুষারও কিছু বলতে পারছে না। অবশেষে প্রস্তাব দিল কর্নেল তাহের। তুষার, সোজা কথা বলতে পছন্দ করি আমি। ইয়েস স্যার। আমি তোমাকে আজ অনেক বছর ধরেই চিনি, তোমার স্বভাব চরিত্র আমার জানা। আমার মেয়ের জন্য তোমাকে চাইছি, আমি চাই তাকে তোমার হাতে তুলে দিতে। এতটুকু বলেই থামলেন তিনি। মুখ চিকচিক করছে তার। তুষার কোনোদিনও তাকে ফেরাবে না, এটা জানেন তিনি। তথ্য কিছু কাজে এদিকে এসেছিল, এসেই এমন কথা শুনে ওর মাথা ঘুরে উঠল। এজন্য কি তুষার তাকে পাত্তা দেয় না? যেখানে এত বড় ঘরের প্রস্তাব পেয়েছে, সেখানে তথ্যর মতো কাউকে কেনই বা গ্রহণ করবে তুষার? কথাটা ভাবতেই গলা ধরে আসলো ওর। চোখটা ঝাপটালো বার কয়েক। কান্না করা এতটাও সহজ না তথ্যের জন্য। খুবই কম কাঁদে সে, অথচ আজ তথ্যর চোখে পানি। শক্ত স্বভাবের তথ্য শুধুমাত্র এই তুষারের জন্যই কি না করলো, কত বেহায়াপনা করলো। তুষার বুঝি এজন্যই তথ্যকে কোনোদিনও দেখেও দেখেনি, বিয়ের কথা শুনেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কোনো মতে কান্না চেপে বেরিয়ে এলো তথ্য। এসে এই টেবিল থেকে কাগজ তুলে রিজাইন লেটার লিখে ফেললো। কোনো কিছু না ভেবে তা পাঠিয়ে দিল দায়িত্বরত অফিসারের নিকট। থাকবে না এখানে তথ্য, কিছুতেই না। তোষাকে আজ সকাল থেকে বেশ ফুরফুরে দেখালো। আরহাম তাতে স্বস্তি পেল। ভোরে তোষা নিজে ধরা দিল আরহামকে। সকল ক্লান্তি চিন্তা অবসাদ যেন তাতেই কেটে গেল। ক্ষুদ্র শ্বাস ফেলে আরহাম। আজ আসার সময় তোষা হাসি মুখে বিদায় জানিয়েছে তাকে। আরহাম অল্প চিন্তায় পড়লেও তোষা যখন গলায় ঝুলে
তাকে মিষ্টি আদর করলো। তখন আরহাম চিন্তামুক্ত হয়ে বেরোলো। আজ রাতে আরহামের জন্মদিন, দিন গুনে গুনে রাখার অভ্যাস তোষার। তার আরাম ভাইয়ের জন্মদিন ও সে গুনে গুনে হিসাব রাখে। আরহাম যেতেই সোজা রান্নাঘরে ঢুকেও ফ্রিজ ঘেটে ঘুটে ময়দা ডিম বের করলো। কেক বানাতে পারে নাও, তবুও চাচিকে যতটুকু দেখেছে তা মনে করেই কাজ আগালো তোষা। সকাল থেকে দুপুর, অতঃপর বিকেল, আজকে সারাটি দিন লাগিয়ে সব করেছে তোষা। আরহাম সবটা ফোনে দেখলো। মনে জোয়ার এলো যেন ওর। তোষার ভালোবাসা নিখুঁত, তার থেকেই নিখুঁত খোদ তোষা। আজ আরহামের ফিরতে লেট হলো কিছুটা। তোষা তখন সুন্দর করে একটা শাড়ি পরেছে, সেজেছে হালকা করে, লম্বা চুলগুলো ছেড়ে দিল পিঠ জুড়ে, লাল রঙা ঠোঁটটা বেশ আকর্ষণীয় দেখালো। নিজেকে দেখে হাসলো তোষা, লজ্জা পেল সামান্য, মিন করে বলল, দেওয়ার মতো গিফট তো নেই, আমিটাকেই আপনাকে দিয়ে দিব প্রাণ। অতঃপর অপেক্ষা। তোষা আধা ঘন্টা যাবৎ অপেক্ষা করার পর চিনচিন ব্যথা অনুভব করলো মাথায়। গাড়িতেও একবার লাশময়ী তোষাকে দেখেছে। আরহাম নিজেকে বহু কষ্টে সামাল দিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তোষার মাথা ব্যথা চিনচিন থেকে ধীরে ধীরে তীব্র হচ্ছে। তোষা দুই হাতে মাথা চেপে ধরল, মুখে ব্যথাতুর শব্দ করে ডেকে উঠল মা বাবাকে। চোখের সামনে সবই যেন ঝাপসা হয়ে আসছে ক্রমশ। আর সহ্য করতে পারে না তোষা। উঠে দৌড়ে যায় আলমারির ড্রয়ারের কাছে, টান দিতেই তা খুলে গেল। হয়তো আরহাম আজ লক করতে ভুলে গিয়েছে। 3-4টা অ্যাম্পুল রাখা সেখানে। তোষা বড় সিরিঞ্জ নিল একটা। মাথা ব্যথায় যান যায় অবস্থা। 3টা অ্যাম্পুল হাতে তুলে তোষা আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধপ করে আলমারি ঘেঁষে বসে পড়ল। শাড়ির আঁচলটা অবলীলায় পড়ে গেল। তোষা সহ্য করতে না পেরে এক সিরিঞ্জ লিকুইড স্যাম্পল নিজের হাতে পুশ করলো। ব্যথা কমেনি ওর। পরপর আরেক সিরিঞ্জ ভরে জোরে গেঁথে দিল বাহুতে। শরীর কাঁপছে ওর, ঠিক যেন কোনো নেশাগ্রস্ত মানুষ নেশা পেল। তীব্র বাসনায় দিশে হারালো। তৃতীয়টাও বাদ গেল না, তবে সেটা শরীরে গাঁথলেও অর্ধেকের বেশি পুশ করতে পারল না তোষা। শরীর ছেড়ে দিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বস হয়ে রইল। আরহামের জন্যে করা সাজটা নিমিশে লেপটে গেল। এদিকে তীব্র আকাঙ্ক্ষার হাত ভর্তি ফুল নিয়ে রুমে ঢুকলো আরহাম। হাসি মুখে ডেকে যাচ্ছে, তুষ, তুষ, কোথায় তুই প্রাণ? হাত ছুঁয়ে ছুঁয়ে রক্ত গড়িয়ে পড়ছে তোষার সুন্দর মুখটাতে সাজ লেপটে একাকার। আরহামের পাজোড়া রুমে এসেই থমকে গেল। তোষার বা হাতে সিরিঞ্জের নিডেলটা ঢুকে আছে, সেখান থেকেই রক্ত পড়ছে। শাড়িটা না কত সুন্দর করে পড়লো, অথচ এখন আঁচলটাও জায়গা মতো নেই। কেন নেই, কি হয়েছে তা বুঝে না আরহাম। শুধু ধপ করে বসে পড়ে ফ্লোরে। তোষার চোখের পাপড়িগুলো নড়ছে অল্প স্বল্প। পাতলা লাল রঙে রঙিন ঠোঁটটা কাঁপছে অনবরত, মনে হচ্ছে কিছু বলছে। হাঁটুতে ভর দিয়ে এগিয়ে এলো আরহাম। তাকালো ওর তুষের পানে, এক হাত রাখলো তোষার গালে। তোষা এলিয়ে দিল নিজের মুখটা। সম্পূর্ণ ভর এখন আরহামের হাতের তালুতে। এক হাতে খুবই ধীরে তোষার হাতে গাঁথা সুইটা টেনে নিল। এখনও কিছুটা লিকুইড বাকি এটাতে। টান দিয়ে বের করতে রক্ত গড়ালো আবারও। আরহাম খুব অল্প স্বরে ডাকলো, তুষ। মৃদু স্বরে উত্তর করে তোষা। বুক ফুলিয়ে শ্বাস টানলো আরহাম। ক্লান্ত অবশান্ত চোখ দুটো দেখেই যাচ্ছে তোষাকে। বারবার আরহামের ভেতরটা চিৎকার করে বলছে, কেন এসব? তোষাকে বুকে টেনে নিল আরহাম। সামনে 3টা অ্যাম্পুল খালি দেখে যা বুঝার বুঝলো। ভয়ে এবার তোষাকে বুকে জড়িয়ে শব্দ করে কেঁদে ফেললো আরহাম। তোষা মরার মতো পড়ে রইল আরহামের বুকে। আরহাম গুমড়ে কাঁদতে কাঁদতেই অভিযোগ জানায়, তুই না সাজলি, তুই না কেক বানালি, কোথায় সব? এই তুষ, কথা বল, এসব কি করলি তুই প্রাণ? তুই এটা কি করলি এভাবে? কথা বের হলো না আরহামের গলা দিয়ে। শব্দ করে কেঁদে যাচ্ছে ও। খেয়াল করলো না তোষার দিকে। তোষার নেতানো শরীরটা নিজের বুকে নিয়ে বহু কষ্টে আরহাম উঠে বিছানায় যত্ন করে রাখে। ড্রয়ার খুলে তুলা দিয়ে তোষার হাতটা পরিষ্কার করে। একটু ঢোক গিলে তোষার আঁচলটা বুকে টেনে দিল। দুই হাতে তোষার মুখটা ধরে কপালে দীর্ঘ সময় নিয়ে ঠোঁট ছোয়ালো আরহাম। ধীরে ধীরে নামলো নাকে, অতঃপর ঠোঁটে। আলতো আতর দিতে দিতে বুকে নামলো আরহাম। মাথা রাখলো তোষার বক্ষে। ছোট শিশুর ন্যায় জায়গা করে নিল তোষার বুকে। আরহামের কম্পিত শরীরটা মিশে গেল তোষার সাথে। ঠিক অবুজের ন্যায় সে কাঁদলো তার তোষার বুকে। অবহেলায় ফ্রিজে পড়ে রইল অপরিপক্ক হাতে বানানো চকলেট কেকটা। এত রাতে বেজায় মেজাজ খারাপ হলো তুষারের। ওর হাতে তথ্যর রিজাইন লেটার। যদিও এটা সরাসরি দায়িত্বরত অফিসারের নিকট পাঠানো হয়, তবে তথ্যর এই লেটার পাওয়া মাত্র পাঠানো হয়েছে তুষারের কাছে। তুষারের দায়িত্ব নেই সব হ্যান্ডেল করা, তবুও না চাইতে ডাক পাঠালো তথ্যকে। এদিকে ঘন্টা পার হয়ে গেল, তথ্য আসার নাম নেই। বিরক্তিতে 2 আঙ্গুল কপালে ঘষল তুষার। এমনিতেই তুষা নিয়ে চিন্তায় আছে ও। বাসা খোঁজ খবর নেওয়া হচ্ছে না। আদনানির সাথে কথা হলো কিছুক্ষণ আগে। মায়ের শরীর খারাপ যাচ্ছে। বাবা বৃদ্ধ বয়সে এসে অতি আদরের মেয়েকে হারিয়ে পাগল প্রায় অবস্থা। এদিকে তুষার ডিউটি করে বোনের খবর জোগাতে ব্যস্ত, অথচ নতুন করে নাটক শুরু করেছে তথ্য। আজ একে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে তুষার। এই মেয়ের সাহসের তারিফ করতে হবে। উঠে দাঁড়িয়ে গটগট পায়ে বাইরে এলো তুষার। হাঁটা দিল তথ্য রুমের দিকে। এই প্রথম নক না করেই তুষার ঢুকে পড়ল। ঢুকতেই কিছুটা অবাক হয়ে গেল। রুম জুড়ে কাপড় ছড়িয়ে তার
বস্তা লাগেজ ভরছে তথ্য, সেই সাথে সমান তালে কেঁদে যাচ্ছে। এই প্রথম বুঝি এই মেয়েকে কাঁদতে দেখলো। সবসময় যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছে তথ্য, যথেষ্ট স্ট্রং একজন অফিসার, অথচ এই মেয়ে এখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা টাইপ কান্না করছে। তুষার গলা খাকানি দিতেই তথ্য তাকালো। তুষারকে দেখে চমকালো না, বরং লাগেজের চেন টানলো। হাতে ফোন তুলে সোজা বাবাকে কল লাগিয়ে একদমে বলে উঠল। এই পাইলটটাকে বিয়ে করব। সকালেই বাসায় পৌঁছে যাব বাবা। তথ্যর হাত থেকে ফোনটা টেনে নিয়ে কল কাটলো তুষার। ক্ষিপ্ত কণ্ঠে বলল, এইসব কি? বলেই লেটারটা ছুঁড়ে মারল তথ্যর সামনে। তথ্য সেটা উঠিয়ে শান্ত স্বরে বলল, রিজাইন লেটার। ফর হোয়াট? আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। তার জন্য যথেষ্ট কারণসহ রিজাইন লেটার দরকার। এই ফালতু লেটার কোন সাহসে পাঠাও? মাথা খারাপ হয়ে গিয়েছে? প্রাথমিকভাবে পাঠিয়েছি স্যার, অ্যান্ড খুব শীঘ্রই বিয়ের জন্য ছুটি নেব, অতঃপর পার্মানেন্ট বিরতি। তথ্য, বলুন। চোখে চোখ রেখে বলল তথ্য। কিছুটা অবাক হয় তুষার। এই পর্যায়ে কিছুটা কাতর শোনালো তুষারের গলা। সময় দাও কিছুটা। পাইলট অ্যান্ড আর্মি ভালো মানাবে, এটাই তো বলেছিলেন স্যার। সময় দেওয়া যাবে না। আর কত? আর কিছুটা। বিয়ে করবেন আমাকে? বিয়ের নাম শুনতেই শেষ। এখন নিন সময়। আপনি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবেন না তুষার, কোনোদিন আমাকে বিয়েও করতে পারবেন না। জাস্ট এমনি এতদিন আমাকে ঘোরালেন আপনার পেছনে। ও সরি, আপনি ঘোরাননি, বরং আমি ঘুরেছি। আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত স্যার। আপনাকে আর চালাবে না তথ্য, থাকবেই না এখানে। আপনি বিয়ে করুন কর্নেল তাহেরের মেয়েকে। এই জন্যই আমাকে পাত্তা দেন না, না? আগে বললেই হতো। তথ্যকে কথা সম্পূর্ণ করতে দেওয়া হলো না। তুষার তাকে আটকে দিল। তথ্যর দম বন্ধ হওয়ার জোগাড় হলো, শ্বাস আটকে এলো। হাত পা ছুড়লেও লাভ হলো না। দুই হাত পেছন থেকে মুচড়ে ধরা তুষার নিজের বা হাত দিয়ে। ডান হাতটা তথ্যর চুলের ভাঁজে শক্ত করে তথ্যর চুল খামচে ধরা তুষার। এই প্রথম নিজের এতটা সন্নিকটে কোনো পুরুষের অস্তিত্ব কাঁপিয়ে তুলল তথ্যকে। হাল ছেড়ে দিল সে। তথ্যর মনে হচ্ছে শরীরটা ভাসছে বাতাসে। কখন যে তুষার ওকে উঁচু করলো টেরই পেল না ও। দীর্ঘ 5 মিনিট পর ছাড়া পেল তথ্য। সাথে সাথে জোরে শ্বাস টানতে চাইল। লাভ হলো না এতে। তুষার পুনরায় একই কাজে মত্ত হলো। 2 মিনিট যেতেই ছাড়ল তুষার। তথ্যর অবস্থা যেন বেগতিক। তুষার তথ্যর কাঁধের দিকে নিজের মুখ ঘষে ঠোঁট মুছে নিল। তথ্যর মুখের সামনে মুখ নিয়ে বলল, 5 মিনিট টিকতে পারো না, সারা জীবন কিভাবে টিকবে? তথ্য শ্বাস টানার কারণে কথা বলতে পারল না। তুষার পুনরায় বলল, 10 মিনিট পানির নিচে কিভাবে ছিলে ট্রেনিংয়ের সময়? এখন তো 2 মিনিটও ঠিকঠাকভাবে পারলে না কিছু। তথ্য হঠাৎ কেঁদে উঠল। দুই হাতে তুষারের গলা জড়িয়ে ধরতেই তুষার আলগা হাতে তথ্যকে জড়িয়ে ধরল। কানে চুমু খেয়ে বলল, কখন করবে বিয়ে? সময়গুলো খুবই দ্রুততার সাথে অতিক্রম করে চলে গেল। দেখতে দেখতে চোখের পলকে কিভাবে যেন 7টা মাস অতিক্রম হলো। কেউ টের পেল না, আবার কেউ বা কারা টের পেল অতি গভীরভাবে, নিগুড়তার সাথে। কারো জীবন ছন্নছাড়া হলো তো কেউ হারালো জীবনের লক্ষণ। কেউ বা গা ভাসালো স্রোতের সাথে, কেউ আছড়ে পড়লো তাল মিলাতে না পেরে। কপালে জমা ঘামটুকু হাত দিয়ে মুছল তথ্য। ক্লান্ত লাগছে আজ। সোজা হেঁটে সামনে গিয়ে ঠান্ডা পানি পান করলো কিছুটা। স্বস্তি শরীর পেলেও মন পেল না। মনটা আদৌ কি আছে তার সাথে? নিজেকে প্রশ্ন করে উত্তর পেল না তথ্য। তুষার খারাপ লোকটা যাওয়ার সময় তার মন সহ সবটাই নিয়ে গিয়েছে, রেখে গিয়েছে শূন্য এই দেহটাকে, যেটা টেনে বেড়াচ্ছে তথ্য একা। একা থাকলেই মনে হয় এই বুঝি তুষার এলো। অপেক্ষাটা দীর্ঘ হচ্ছে। তথ্য শ্বাস ফেললো ক্ষুদ্র একটা। সকল মন খারাপ তো তখনই মিটে যায় যখন সেদিন রাতের কথা ভাবে তথ্য। তুষারকে খেপাতে গিয়ে নিজে আহত নিহত হয়েছিল তথ্য। তথ্যকে নিয়ে ওই দিনই বিয়ে করলো। ওই অচেনা রাজশাহী শহরে 2টো আর্মির বিয়ে হলো। সাক্ষী রইল 4 জন বড় আর্মির অফিসার। আর মেহমান হলো ট্রেনিংয়ে থাকা জুনিয়র সকলে। কি এক আজব কাণ্ডই না ঘটলো। কর্নেল তাহেরের আচরণ ছিল সবচেয়ে অবাক করা। তুষারের কাণ্ডে তার উচিত ছিল রেগে যে, অথচ তিনি রাগ করলেন না, বরং নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে পড়ালেন। জুনিয়রগুলো আবার এক পায়ে দাঁড়িয়ে 20 মিনিটের ব্যবধানে তাদের বাসর সাজালো। কিভাবে, কখন, জানা নেই তথ্যর, কিচ্ছু জানা নেই। ভিডিও কলে তার বাবা মা দেখেছে তাদের বিয়ে। সেদিনের রাতটা ছিল স্বপ্নের। তুষারের মতো বড় একজন পুরুষকে বাগে আনতে পেরে তথ্যর খুশি যখন বাঁধ ভাঙা, তখনই তুষার রুমে ঢুকে সর্বপ্রথম যা বলল তা ছিল তার তোষা নিয়ে, তার পরিবার নিয়ে। তুষার মনে কিছু রাখেনি, বরং তথ্যকে সবটা জানায়। এটাও জানায় তার জীবনে তোষার গুরুত্ব ঠিক কতটুকু। তথ্য আগেই জানতো, তবে বোনের প্রতি ভাইয়ের এহেন ভালোবাসা আর পিতাসুলভ আচরণ দেখে মুগ্ধ বই কিছু হলো না। তুষারকে হতাশ করেনি তথ্য, বরং সেদিন রাতটাকে তারা রাঙিয়েছিল নিজ রং তুলির আচরে। তথ্য সেখানে ছিল এক অবলা ক্যানভাস, আর সেই ক্যানভাস জুড়ে তুষার এঁকেছে
মন প্রাণ উজাড় করে প্রাপ্তবয়স্ক পুরুষটা আঁচড় কেটেছে নিজের তুলির, রাঙিয়েছে তথ্যকে নিজ রঙে, পূর্ণতা পেয়েছে তাদের ভালোবাসা। এত এত সুখানুভূতিতে লুটুপুটি খাওয়া ক্লান্ত তথ্য সময় পেল না অনুভূতিগুলো গোছাতে। তার আগেই এক কল এলো। তুষার ভোর রাতে শুধু তথ্যের কপালে গভীর চুমু খেয়ে বিদায় নিয়ে চলে গেল। মানুষটা সেজে গেল, এখনো এলো না। ভালোবেসে নিজের প্রাণের অপেক্ষা করতে জানে তথ্য, যেখানেই যাক না কেন সে প্রাণের টানে ফিরে আসবে। আরহাম দাঁড়িয়ে আছে বিছানা বরাবর, বিছানায় এলোমেলো, তোষা ঘুমাচ্ছে। সেদিন যখন আরহাম পাগলপ্রায় অবস্থা, তখন তোষা ছিল জ্ঞানহীন। টানা 3 দিন পর সম্পূর্ণ হুঁশে ফিরে তোষা। তবে মাঝখানে যতবার সে চোখ খুলেছিল ততবার আতঙ্কিত চোখে দেখেছিল আরহামকে। সেই দৃষ্টি আজও ভুলতে পারে না আরহাম। বিগত 7টা মাস ধরে সেই দৃষ্টিগুলোই ভুলতে পারছে না। তোষা আরহামকে চিনতে পারেনি। কেন পারেনি এর উত্তর জানা নেই। আরহাম যখন কাছে এসে ধরতে চাইল তখনই গলা ফাটিয়ে চিৎকার করে উঠে তোষা। ভড়কে যায় আরহাম। কিছুতেই তোষা ওকে চিনল না। একসময় তরপাতে তরপাতে জ্ঞান হারালো। টানা 2 দিন এমন করে 3য় দিন থেকে তোষা কিছুটা স্বাভাবিক হয়। প্রায় সপ্তাহখানিক পর তার মনে পড়ে সেদিন সে কেক বানিয়েছিল। 1 সপ্তাহ পর তোষা আরহামের কেক কাটলো। আরহাম আতঙ্কে আতঙ্কে কেক কেটেছে। সে নিজেই তোষাকে দেখে টানা 1 সপ্তাহ ঘোরের মাঝে ছিল। তবে এরপর থেকে মেডিসিনগুলোর এফেক্ট উল্টো পড়লো। 4 মাস চলাকালীন সময় থেকে তোষা ধীরে ধীরে ভুলতে শুরু করলো। আরহাম তো এটাই চেয়েছিল। ও চেয়েছিল ওর তোষা সব ভুলে যাক প্রতারকদের, ধোকাবাজদের, শেখবাড়ির সকলকে। আরহামের চাওয়া ধীরে ধীরে পূরণের পথে ছিল। তোষা ভাবশালীন ভাবে থাকা শুরু করলো। সারাদিন একা একা থেকে এর এফেক্ট পড়লো ভিন্নভাবে। কিছুটা উগ্র আচরণের দেখা মিলল 4.5 মাসের সময়। বিয়ের তাদের বছর পূর্তি হলো। আরহামের স্বপ্নগুলো পূরণের পথে, অথচ আরহাম খুশি থাকতে পারছে না। কোথায় যেন খটকা বেঁধেই যাচ্ছে তার। তোষা ধীরে ধীরে সকলকে ভুলতে চলেছে। দিনের আলো ভুলতে চলেছে। একটা ফ্ল্যাট জুড়েই তার আনাগোনা। বারান্দায় যেতে দেয় না আরহাম এখন। এর অবশ্য কারণ রয়েছে। গত মাসে তোষা পালাতে চেয়েছিল। ভাবা যায় আরহাম থেকে পালাতে চায়। ডোজ কেটে যেতেই তোষা মেন দরজা খুলে ফেলেছিল। ভাগ্যিস আরহাম ওই দিন তাড়াতাড়ি বাড়ি ফিরলো, নাহলে কি হতো? হারিয়ে যেত না আরহামের তোষা। তখন কি করতো আরহাম? রাগান্বিত আরহাম সেদিন থেকে বাসাবন্দি না, বরং রুমবন্দি করে তোষাকে। তোষা প্রথম কাঁদলেও গত 2 দিন ধরে কাঁদছে না। আরহাম এতেও খুশি হতে পারছে না। হাজারের চেয়েও খুশি হতে পারছে না। এর কারণ জানা নেই ওর। ও তো এটাই চেয়েছিল, ওর তুষ ওর থাকুক। আরহামের বুকে ওর প্রাণ থাকছে। যেভাবে চেয়েছিল ঠিক সেভাবে। তবে আরহাম এখনও সন্তুষ্ট নয়। তার বুকে যেন এখন ছটফটানি বেড়েছে। তুষটা আগের মতো নেই। কেন নেই? আগের মতো কেন আদর করে না আরহামকে? কেন সে আরহামের সাথে আগের মতো কথা বলে না? সেবার টানা 1 দিন কথা ছাড়া ছিল। কি ভয়টাই না পেল আরহাম। পরদিন যখন কথা বলল তখনই না আটকে রাখা শ্বাস ছাড়ল। চুলগুলো নিয়ে বিপত্তি বেঁধেছে ইদানিং। আরহাম গোছাতে পারে না, তাই আজ সিদ্ধান্ত নিয়েছে তোষার এই হাঁটু সমান চুলগুলো ছোট করে দিবে। তোষা নিজেই কেমন কেমন করে চুল নিয়ে। ঘুমন্ত তোষাকে সযত্নে বুকে তুলল আরহাম। তোষা বেঘরে ঘুম। খানিকক্ষণ আগে তাকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে। আরহাম এক হাতে ফোন তুলে কল দিতেই দরজা ঠেলে এক মেয়ে ঢুকলো। মেয়েটা যে কতটা ভীতু হয়েছে তা তার চোখ দেখে বোঝা যাচ্ছে। আরহাম ইশারা করতেই মেয়েটা তোষার হাঁটু সমান চুলগুলো কেটে দিল। মনে হলো কেউ আরহামের বুকে চালান করলো কেচিটা। মেয়েটারও আফসোস হলো, কত সুন্দর বড় বড় চুল, এভাবে কেউ কাটে? একদম ঘাড়ের ওপর সমান গোল করে কাটা হলো। আরহাম এমনটাই বলেছিল। মেয়েটা যেতেই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আরহাম। তার বুকে যন্ত্রণা হচ্ছে, অসম্ভব এক যন্ত্রণা। এই চুলগুলো তোর ভীষণ প্রিয়। ছোট্ট থেকেই তুষ্টার বড় বড় চুল ছিল। চোখ মুখ যখন ঢেকে যেত তখন চাচি চাপ ব্যান্ড পরিয়ে রাখতো। একটা চুল কাটলেই সে কি কান্নাটাই না করতো। একবার তো আরহাম পিঠে করে বাজার ঘুরালো, পরেই না শান্ত হলো। তোষাকে রেখে কিচেনে গেল আরহাম। কিছু বানাবে এখন। তুষ্টা ঘন্টা যেতেই উঠে যাবে। হঠাৎ তীব্র কান্নার শব্দে ভড়কে যায় আরহাম। দৌড়ে আসে রুমে। ফ্লোরে বসে চুল খামচে ধরে কেঁদে যাচ্ছে তোষা। আরহামের চোখের পাপড়িগুলো নড়ল। ভীত হলো কিছুটা। তোষার পাশে বসে ভীত স্বরেই ডাকলো, তুষ প্রাণ, আমার কথাটা আমার চুল কেন কাটলেন বলুন, কেন কাটলেন? কেন? বলেই গলা ফাটিয়ে কাঁদতে লাগলো তোষা। আরহামের কাছে আসতে নিলে তোষা হাত পা দাপড়ে শুরু করলো। ওর এক একটা চিৎকার আরহামের হৃদয়ে যেন এফোড় করে দিচ্ছে। তোষা 2 হাতে বারান্দার থাইতে থাপ্পড় মারতে মারতে ডাকতে লাগলো, আম্মু তুমি কোথায়? আব্বু আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে যাও ভাইয়া। কতক্ষণ দেয়ালে 2 হাত দিয়ে আঘাত করলো তোষা। পরনে থাকা ঢোলা টি শার্টটা কাঁধ বেয়ে পড়ে গেল। আরহাম এক পা করে করে পিছু হটলো। বিড়বিড় করে বলতে লাগলো, এটা তুই ঠিক করলি না তুষ। আমাকে ছেড়ে চলে যাবি? কোথায় যাবি? আমি যেতে দিব? আমার প্রাণ না তুই? তোর প্রাণকে রেখে কোথায় যাবি? আমার কাছে থাকবি তুই?
কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেল তোষা। নাক মুখ ফুলে লাল হয়ে গেল। হঠাৎ ওর শ্বাসকষ্ট শুরু হতেই হাঁসফাঁস করতে লাগেও। বদ্ধ জায়গায় থাকতে পারে না এই চঞ্চল হরিণী, অথচ আজ 1 মাস এই রুম থেকে বের হওয়ার অনুমতিও তার নেই। আচমকা আরহামের বুকে ঝাঁপিয়ে পড়ে কেউ। এতক্ষণ যাবৎ ধ্যান থাকা আরহাম হুঁশ ফিরে পেল। তোষা কাতরাতে কাতরাতে বলল, আরহাম ভাই, শ্বাস নিতে পারি না। পানি না 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 তো। আরহাম তড়িৎ বেগে তোষাকে বুকে শক্ত করে চাপলো, লাভ হলো না। সাপোকেশনে তোষা ছটফট করেই যাচ্ছে, তবু আরহামকে রুম থেকে বের করলো না, কিছুতেই বের করবে না। যদি আবারও পালায় তুষ। পাশ থেকে তোষাকে কিছু দিতেই তোষা শান্ত হয়ে গেল, চোখ বুঝলো খানিক বাদে। শান্ত তোষাকে কোলে তুলে বারান্দায় গেল আরহাম, আস্তে করে বসে পড়ল। 22 তলার উপর থেকে অপরূপ সুন্দর দেখায় প্রকৃতি। রাতের এই দৃশ্যটুকু একটু বেশিই সুন্দর, আর তার প্রাণের কপালে চুমু খায়। টুপ করে 1 ফোঁটা পানি পড়ল তোষার চোখে। অল্প কাঁপলো তোষা, ঘুমের মাঝেই বলল, প্রাণ যাবে না তুমি, কাঁদবো আমি, বলো যাবে না। আরহাম আরেকটু বুকে চেপে ধরে তোষার দেহটা। ঘুমন্ত তোষার ঠোঁটে চুমু খেয়ে বলে, কোথাও যাব না প্রাণ, প্রমিস। প্রমিস। সময়টা পড়ন্ত এক বিকেল। বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে আরহাম। তোষার সামনে কিছুতেই ফোন বের করে না ও। আপাতত ওকে রুমে রেখে বাইরে এসেছে ও। তোষা বিছানায় বসে আছে গোল হয়ে, ওর সামনেই খাবার রাখা। এক হাত খাবারে হাত বাড়ালেও আবার তা গুটিয়ে নিচ্ছে। এবার আর অপেক্ষা করলো না তোষা, ক্ষুধা লেগেছে ওর। হাত বাড়িয়ে নিয়ে মুখে দিল। খেতে খেতে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে গেল বিছানায়। কাপা হাতে তোষা যতটুকু পারছে মুখে পুরে নিচ্ছে। দুপুরে খাওয়া হয়নি, ঘুমাচ্ছিল। এখন উঠতেই তার প্রাণ খেতে দিয়েছে তাকে। হঠাৎ দরজায় শব্দ হতে তোষা মুখ তুলে তাকালো। দণ্ডায়মান ব্যক্তিকে দেখে তাকিয়ে রইল কিয়ৎকাল। আরহাম ও ভেতরে ঢুকে তোষাকে খাবার ছড়াতে দেখে এগিয়ে এসে বলতে লাগলো, আমি তো খাইয়ে দিতাম প্রাণ, তুই কেন? কথা বলা সহসা থেমে গেল। তোষা দৃষ্টি অনুসরণ করে সম্মুখে তাকায় আরহাম। দরজা ধরে দাঁড়িয়ে আছে তুহিন। তোষা বেশ কিছু সময় তাকিয়ে রয়ে বলে উঠল, বাবা। তুহিন দরজা ধরে বসে পড়ল। আরহাম হতবাক, হতবিহ্বল। কোথা থেকে এলো চাচ্চু? কিভাবে পেলো? কখন এলো? কিছু মাথায় এলো না ওর। তোষা হাসি হাসি মুখ করে মুঠোয় থাকা খাবারটুকু বাবাকে দেখিয়ে বলল, বাবা খাবে? বলেই উঠতে নিল বিছানা থেকে। উঠে যেতে নিলেই 2 পা এগিয়ে এসে ধপ করে পড়ে গেল। পড়েই হু হু করে কেঁদে উঠল। ফ্লোরে ছড়িয়ে পড়ল হাতে থাকা ভাতটুকু। আরহাম তাড়াতাড়ি তোষাকে ধরে বুকে নিল। ব্যগ্র হয়ে বলতে লাগলো, তুষ, কিছু হয়নি প্রাণ, টাকা আমার দিকে। এই যে আমি। তোষা ফুপিয়ে কাঁদতে কাঁদতে আরহামের বাহু জড়িয়ে রইল। আরহাম বেশ ভয় পেয়ে তাকালো তুহিনের দিকে। তুহিন এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে জ্ঞান হারালো। এবার আরহাম তোষাকে ছেড়ে দৌড়ে গেল তুহিনের কাছে। মাথাটা কোলে তুলে গালে হাত দিয়ে ডাকতে লাগলো, চাচু, চাচু, ওঠো, কি হয়েছে, কথা বলো। তুহিন কথা বলে না। আরহাম কাঁধে তুলে নিল তাকে। পাশের রুমে নিতে নিতে কানে এলো তোষার কান্না। সমানতালে কেঁদে কেঁদে আরহামকে ডেকে যাচ্ছে সে। আরহাম তাকে ফ্লোরে বসিয়ে রেখে এসেছে। তুহিন চোখ খুলে তাকালো মিনিট 30 পর। আরহাম ওর ব্লাড প্রেশার চেক করেছে হাই। এই বয়সে এটা খুবই রিস্ক হয়ে যাচ্ছে। আরহামকে চোখের সামনে দেখেই কেঁদে ফেললেন তিনি। আরহাম ওনার একটা হাত ধরল শক্ত করে। এই মানুষগুলো একসময় তাকে অনেক পীড়াদায়ক যন্ত্রণা দিয়েছে, জেনেটিক সমস্যাকে পাগলের অপবাদ দিয়েছে, দূরে ঠেলেছে, অবশেষে প্রতারণা করেছে। চাইতেই আরহাম তুহিনকে কিছু বলতে পারল না। মানুষটার বয়স হয়েছে, আজ অবশ্য অতিরিক্ত দুর্বল দেখাচ্ছে তাকে। আরহাম ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেঁদো না চাচু, আমার পুতুল আছে পাশের রুমে। ও ও- ও এমন করছিল কেন? ও কি করেছিল আব্বু? আরহাম এই প্রশ্নটা এড়িয়ে গিয়ে পাল্টা প্রশ্ন করলো। এখানে কিভাবে এলে চাচু? তুহিন চোরা চোখে আশেপাশে তাকালো। আরহাম গভীরভাবে তাকে দেখে যাচ্ছে। মানুষের চোখের ভাষা খুব ভালোই পড়তে পারে সে। তুষার ঢাকা এসেছে আরহামের খোঁজ পেয়ে। এসেই জোরালোভাবে খোঁজাখুঁজি চলছিল। তুষার যখন আজ দুপুরে ফোনে কারোর সাথে কথা বলছিল, তখনই তুহিন তা শুনে ফেলে। এক মুহূর্ত দেরি না করে এসে পড়ে এখানে। যদিও আসাটা অত সহজ ছিল না। তুষার আরহামের ফ্ল্যাটের লকের চাবিও ডুপ্লিকেট বানিয়েছিল। তুহিন লুকিয়ে সেটা নিয়ে এসেছে। কথা বলো। আরহামের এমন শান্ত বাণীতে চমকালো। ঢোক গিলার চেষ্টা করলেও যখন পারল না, তখন পাশ থেকে পানি নিয়ে খাওয়ালো আরহাম। তুহিন একটা শ্বাস ফেলে বলল, পুতুল বললাম তো আছে। এখানে এনে দাও না আব্বু। সবাই জানে আমরা এখানে। না না না, আমি জানি, তুষার জানে, আর কেউ জানে না। ভাইয়া জানে তুমি এখানে। লুকিয়ে এসেছি। প্রতারক জালিম হওয়ার পাশাপাশি চুরিতেও পারদর্শী তোমরা। কথা শো, পুতুলকে দেখবো। কি দেখবে? এই পর্যায়ে খেই হারিয়ে ফেলল তুহিন। তার কলিজার টুকরা মেয়েকে এসে দেখবে, এটাও কি বলতে হবে? তবে কি আরহাম দেখতে দিবে না? আরহাম অতটাও নিষ্ঠুরতম আচরণ করলো না, দেখা করালো, কিন্তু বিপত্তি বাঁধল। তোষা চিনতে পারল না তুহিনকে। গলা ফাটিয়ে চিৎকার করে আরহামের বুকে মুখ লুকালো। আহত চোখে তাকিয়ে রইল তুহিন। কথা বলার ভাষা হারালো আগে।
তার মেয়ে তাকে চিনতে পারছে না, কিন্তু কেন? আরহাম নাকের পাটা ফুলিয়ে তুষার মাথায় হাত বুলাতে বুলাতে তুহিনকে উদ্দেশ্য করে বলল। যেভাবে এসেছো সেভাবেই চলে যাও চাচ্ছু। তুহিন থাকতে চাইলেও থাকলো না, মন মানল না। পেছন থেকে তুষার ছোট্ট চুলে হাত বুলিয়ে এক পাক করে পিছু হটল। একসময় বেরিয়ে এলো। আরহাম ক্ষুদ্র শ্বাস ফেললো, মুখ বিকৃত হলো। তোষা তার বুককে কামড়াচ্ছে। রাত 12টা। হঠাৎ আরহামের ফোনটা বেজে উঠলো। পাশেই কাঁথার নিচে গুটিয়ে তোষা ঘুমাচ্ছে আরহামের নগ্ন বুকে। শীতলতায় ঘেরা পরিবেশটাতে ফোনের শব্দ বিরক্ত করলো আরহামকে। তখন তোষার জন্য ফোনটা লুকানো হয়নি। আরহাম উঠতে নিলেই নিজেকে তোষার মাঝে আটকা পেল। ওর নড়াচড়াতেও তোষাও নড়ল। অতি যত্নে ওর মাথায় আদর করলো আরহাম। ফোনটা খুঁজে বের করলো ফ্লোরে থাকা প্যান্টের পকেট থেকে। রিসিভ করেই থম মেরে গেল আরহাম। তাকালো তোষার পানে। এক হাতে চুল টেনে ধরে আরহাম, অপর পাশ থেকে এখনো বলে যাচ্ছে, স্যার আছেন? মিমি বাবা ইন্তেকাল করেছেন, এখন হসপিটালেই আছেন, বাসায় নেওয়া হবে। স্যার শুনছেন? টুটটুট শব্দ হলো। আরহাম তোষাকে দেখিয়ে যাচ্ছে। ওকে কিভাবে বলবে সত্যি? কেমন প্রতিক্রিয়া হবে তোষার? আলগোছে তোষার মাথাটা নিজের কাঁধ থেকে সরালো আরহাম। গাড়ির কাছে শেড থাকায় বাহিরতে কিছুই দেখা যাচ্ছে না ভেতরে, অথচ ভেতর থেকে সবটাই দেখছে আরহাম। শেখ বাড়ির সদর দরজা খোলা। নামি দামি হওয়াতে অনেক মানুষের আনাগোনা। আরহাম গাড়িটা রেখেছে একদম সাইডে। তোষার মুখের মাস্কটা একটু ঠিক করে দিয়ে ওকে নিয়ে গাড়ি থেকে নামলো আরহাম। তোষার চোখ মুখ স্বাভাবিক। আর রাতে শেষ হওয়ার পথে। আরহাম নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে তোষাকে নিয়ে এসেছে এখানে। তোষা আরহামের হাত ধরে বলল, এখানে এলাম, হুম, ভেতরে যাব? যাবো। তোষা কথা বলল না, মাথা ঝিমঝিম করছে তার। আরহাম ভাই এখানে কেন আনলো ওকে তা বুঝে উঠতে পারছে না। আরহাম ওর হাত ধরে বাড়িতে প্রবেশ করলো। অমনি কান্নার শব্দ কানে এলো। কিছু একটা ধাক্কা খেলো তোষার বুকে। ওর মায়ের গলায় কান্না শোনা যাচ্ছে। তোষা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলো, হ্যাঁ এটাই তো মায়ের গলার শব্দ। পরক্ষণেই মনে হচ্ছে না, এটা মায়ের গলা না। তোষার ঠিকঠাক মনে পড়ছে না। আরহামের বাহুটা শক্ত করে ধরে জিজ্ঞাসা করলো, কে কাঁদে? ভেতরে চল। আরেকটু সামনে এসে তোষাকে ছেড়ে দিল আরহাম। দেখার পালা তোষা আদৌ চিনতে পারছে কিনা। হুটহাট ওর ভুলে যাওয়া সমস্যাটা কি সাময়িক হয়? তোষাকে এই মুহূর্তে কেউ খেয়াল করলো না। মাঝখানে রাখা তুহিনের দেহটা। এই বয়সে মৃত্যুটা অতটাও অস্বাভাবিক না, তবে তুহিনের মৃত্যুটা অস্বাভাবিক বটে। ভালো মানুষটা বাসায় ফিরে স্ট্রোক করে বসলো। হাসপাতালে নিতে নিতে দুনিয়া ত্যাগ করে ফেললো। এতদিনের তার চিন্তা, মেয়ের শোক সবটার অবসান ঘটলো। স্বামীর লাশের খাটে ধরে অঝরে কেঁদে যাচ্ছে তোষার মা। পাশেই তুষার, মাথা নিচু করে সেও মায়ের পাশে বসা। এক হাতে মায়ের রুগ্ন দেহটাকে নিজের বুকে আগলে রেখেছে সে। একে একে সবার দিকে নজর বুলালো তোষা। চাচা কাঁদছেন, চাচি ওর মায়ের পাশে বসা। একবার মনে হলো আরহাম ভাই দাঁড়িয়ে, কিন্তু না, ওটা আদনান ভাই। তোষা আশেপাশের মানুষদেরও দেখে নিল। অতঃপর তাকালো আরহামের দিকে। কোনো ভাবান্তর ছাড়া তোষার ওই চোখ জোড়ায় কিছু একটা দেখলো। আরহাম যাওয়ার বুকে আঘাত হানলো। সেই নজরে টিকতে পারল না আরহাম। সহসা দৃষ্টি ঘুরিয়ে নিল। তোষা অবুঝের ন্যায় বাবার খাটের পাশে বসলো হাঁটু মুড়ে। অল্প ঢোক গিলে হাত বাড়ালো বাবার দিকে। বন্ধ চোখে মুখে হাত বুলালো অতি যত্নে। বাবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ডেকে উঠল, বাবা। যেই ছোট্ট একটা ডাকের বিনিময়ে তুহিন 3বার উত্তর করত, আজ সেই কাঙ্ক্ষিত বাবা ডাকের বিনিময়ে কোনো জবাব এলো না। তুহিন শুনল না সেই অতি মায়াময় ডাকটা, তার অতি শখের শেষ বয়সে জীবনে আসা মেয়ে থেকে, যাকে প্রায় বছর খানিক সময় ধরে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে তুহিন দুনিয়া ত্যাগ করলো। সেই পুতুল আজ তার সন্নিকটে, অতি কাছে এসে ডাকছে তার বাবাকে। অথচ তুহিন কিনা অপারগ, সে শুনতেই পেল না তার পুতুলের ডাক। যে পুতুল গতকাল তাকে ক্ষণিকের জন্য চিনতে পারল না, সেই পুতুল আজ কত সুন্দর হেঁটে এলো বাবার নিকট। ভালোবাসার কাছে হেরে গেল স্বার্থপর এই বাবার ভালোবাসা। তুহিন স্বার্থপরের মতো সবটা করলো। তার প্রথম স্বার্থ ছিল তোষা। তার পুতুলকে সে এতটাই ভালোবাসতো যে আরহামের সামান্যতম দোষটা মানতে পারল না। নিজের পুতুলের মধ্যে সে নিজের ভালো থাকা খুঁজে নিয়েছিল, অথচ ভুলেই বসেছিল তার পুতুল ভালো থাকতো আরহামের কাছে। আজও শুধুমাত্র সে তার পুতুলের নজরে অচেনার শোক সইতে না পেরে দুনিয়া ত্যাগ করলো। সত্যি কি তবে তুহিন স্বার্থপর? তুষার খেয়াল করলো তোষাকে বোরখা পরা, মুখ ঢাকা থাকলেও তুষার তার পুতুলকে চিনতে বিলম্ব হয়নি। বাবা পুতুলের কাছে গিয়েছিল এটা জেনেছে তুষার। শেষ সময় বাবা তাকে ভাঙা গলায় জানিয়েছিল পুতুল তাকে চেনেনি। কেন, কিভাবে, এসবের উত্তর জানা নেই তুষারের। মাকে বুকের মধ্যে নিয়ে তোষার মাথায় হাত রাখলো তুষার। তোষা তাকালো ভাইয়ের দিকে, ফ্যাল করে তাকিয়ে রইল। তুষারের বুকটা মোচড় দিয়ে উঠল। তার পুতুলটা এমন অনুভূতিহীনভাবে তাকিয়ে আছে কেন? তুষার ডাকলো, পুতুল। বাবা কথা বলে না কেন আমার সাথে রেগে? হঠাৎ তুষার গলা শুনতেই কয়েক জোড়া চোখ তাকালো ওর পানে। ওর মা অবাক হয়ে তাকিয়ে রইল পাশে বসা তোষাকে দেখে। আচমকা এক থাপ্পড় পড়লো ওর গালে, পরপর 2-3টা আরো পড়লো। চিৎকার করে ওর মা বলতে লাগলো, তুই মেরেছিস আমার স্বামীকে। তোর কোনোদিন ভালো হবে না তুষা। আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম, যেভাবে আমার সব সুখ তুই ধ্বংস করলি, সেভাবেই তোর সুখ ধ্বংস হবে।
যে সুখের জন্য এতগুলো প্রাণ আজ প্রাণহীন, তোর সেই সুখ অচিরেই ধ্বংস হবে। এক সদ্য বিধবা নারীর অভিশাপ তোকে তুষা, আমার অভিশাপে ধ্বংস হবি তুই। উপস্থিত সকলে হাই হাই করে উঠল। এ কেমন অভিশাপ? কোন মা এভাবে অভিশাপ দেয়? পাশ থেকে চাচি মুখ চেপে ধরল ওর মায়ের। আরহাম তোষার গালে থাপ্পড় পড়তে এসে তোষাকে নিজের কাছে নিয়েছে। তোষা কোনো রূপ উচ্চবাচ্য করল না। তুষার বোনকে আরহাম থেকে ছাড়িয়ে নিজের বুকে নিল। কপালে চুমু খেয়ে গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।